প্রাইম নাম্বার কাকে বলে? একটা নাম্বারকে প্রাইম কখন বলবো? যখন সেই নাম্বারকে এক বা সেই সংখ্যা দিয়ে ভাগ করলেই ভাগশেষ শূন্য হয়, আর আদার্স কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয় না। 1 is a prime, তার মানে according to your definition? না স্যার, 1 প্রাইমও না আবার যৌগিকও না। প্রাইমও না, কম্পোজিটও না? না স্যার। তাহলে -5 is a prime? হ্যাঁ, -5 গ্রেটার দেন 1 হতে হবে। তাহলে গ্রেটার দ্যান 1 হতে হবে। তাহলে একটা নাম্বার এ গ্রেটার দ্যান 1 হতে হবে এক নম্বর, তাই না? তাহলে সেটা বলিস নি। আচ্ছা, তুই বলেছিস সেই সংখ্যাটা আর এক ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। আমি তো এই 5কে 1 দিয়ে ভাগ করতে পারি, 5 দিয়ে ভাগ করি, -5 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 5 প্রাইম নাই। তাই তো? 5কে বা ধর হচ্ছে 7কে 1 দিয়ে ভাগ করতে পারি, 7 দিয়ে ভাগ করতে পারি, -7 দিয়ে ভাগ করতে পারি। তো তুই বলিস যে সংখ্যাটা 1 and সেই সংখ্যা ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না। তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি 7কে আমি 3টে দিই, তারপর 7 is not prime। কি তাই তো? যা বলেছিস আমি সেই হিসাবে বলছি, আমি তার বাইরে তো কিছু বলিনি। তুই বলেছিস কোন একটা সংখ্যাকে প্রাইম বলবো যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কিছু দিয়ে আর ভাগ করা যায় না। ভাগ করা যায় না মানে ভাগশেষ 0 হয় না ভাগ করলে, রিমাইন্ডারটা 0 হয় না। তা 7কে আমি দেখতে পাচ্ছি 1 দিয়ে ভাগ করা যায়, 7 দিয়ে ভাগ করা যায়, কিন্তু -7 দিয়েও তো ভাগ করা যায়, -1 দিয়েও ভাগ করা যায়। আর -1 আসবে। না স্যার, সেটা ন্যাচারাল নাম্বার হতে হবে। তাহলে তুই যে ডেফিনেশন বলেছিস তাহলে সেগুলো ভুল বলেছিস, তাই না? তুই যদি বলে থাকিস যে ওইটা, তাহলে সেটা ভুল। তার মানে কি হবে? প্রথম কথা, -5 প্রাইম বা প্রাইম নয় সেটা বেছে নেবে। একটা নাম্বার a greater than 1 is said to be prime, b a prime number। ডেফিনেশনে বলা আছে নাম্বারটা a, তার মানে হচ্ছে 1 হবে না প্রথমেই। a not equal to 1, একের থেকে বড় হতে হবে নাম্বারটা। এবং যার পজিটিভ ডিভাইজার, ডিভাইজার পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, পজিটিভ ডিভাইজার হচ্ছে 1 and that নাম্বার ছাড়া আর যদি কেউ না থাকে। একটা নাম্বার a greater than 1 is said to be prime, ঠিক আছে, ই পজিটিভ ডিভাইজার্স গুলো 1 and that নাম্বার। এতক্ষণে ডেফিনেশনটা ঠিক হলো, তাই নয় কি? হ্যাঁ স্যার। তাহলে তোদের যদি বাচ্চাদের শেখাতে বলে তোরা এটাই শেখাবি যেটা আগে বললি, একটা সংখ্যাকে প্রাইম বলবো যদি ওই নাম্বারকে 1 আর সেই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না। কিন্তু এক্স্যাক্টলি কেন এটা বলবো না? যেটা প্রাইমের ডেফিনেশন আমি সেটা কেন বলবো? ছোটবেলা থেকে তোরা ওটাই শিখে এসেছিস। আবার প্রাইম কাকে বলে? কোন একটা সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া যদি অন্য কোনো দিয়ে ভাগ না করা যায়। কেন? আমি তো সংখ্যা বলতে তো ক্লাস 7 6 তো শিখে আছি সংখ্যা তো আর পজিটিভ নয়, শুধু সংখ্যা নেগেটিভও হতে পারে। ডিভাইজার ক্লাস অনেক নিচু ক্লাসে শিখেছি কারণ একটা সংখ্যাকে পজিটিভ নাম্বার দিয়ে ভাগ করা যায়, নেগেটিভ নাম্বার দিয়ে ভাগ করা যায়। তাহলে এত কিছু বললে তবে প্রাইমের ডেফিনেশন আছে। পজিটিভ ডিভাইজার হবে 1 and that নাম্বার, আর নাম্বারটা নিজেও পজিটিভ হতে হবে। শুধু পজিটিভ নয়, নাম্বারটা গ্রেটার দ্যান 1।
আচ্ছা, অ্যান ইন্টিজার, শুধু এনি নাম্বার নয়, অ্যান ইন্টিজার, এখানে আর একটা উপর, অ্যান ইন্টিজার, ইন্টিজার a greater than 1 is said to be prime. বোঝা গেল? এত কিছু আছে। তুই একটা নাম্বার আর সেই ওইটা আর ওই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না, অন্য কিছু দিয়ে বললে হবে না। অ্যান ইন্টিজার গ্রেটার দ্যান 1 ইজ সেড টু বি প্রাইম। তাহলে তিনটে ভুল ছিল একটা ডেফিনেশনে, একটা হাফ দেড় লাইনের ডেফিনেশনে তিনটে জায়গায় ভুল ছিল। তাহলে এরকম ভাবে আমি যদি দেখতে থাকি, তাহলে গ্রেটার দ্যান 1 মানে হচ্ছে গ্রেটার দ্যান 1 মানে হচ্ছে বাট ইন্টিজার, তার মানে 2 সব থেকে ছোট। 2, তাহলে 2 হচ্ছে প্রাইম নাম্বার, কারণ হচ্ছে 2 এর ডিভাইজার 1 and 2 পজিটিভ ডিভাইজার গুলো। 3 প্রাইম, কারণ হচ্ছে 3 এর ডিভাইজার 1 and 3 পজিটিভ ডিভাইজার। 4 প্রাইম নয়, কারণ হচ্ছে 4 এর 1 and 4 ছাড়া একটা ডিভাইজার 2 পাওয়া যায়। 5 প্রাইম, 6 প্রাইম নয়, 7 প্রাইম, 8 প্রাইম নয়, 9 প্রাইম নয়, 10 নয়, 11 প্রাইম। তাহলে প্রাইম গুলো আমি সব থেকে লিস্ট প্রাইম হচ্ছে 2 ইজ দ্য লিস্ট প্রাইম গুলোর মধ্যে। এবং 2 এমন একটা প্রাইম হুইচ ইজ কম্পোজিট, না সরি কম্পোজিট, হুইচ ইজ ইভেন, কম্পোজিট হুইচ ইজ ইভেন। only one prime which is even, আর every prime যেগুলো যাই থাকে না কেন which are odd must be odd. Prime numbers except 2, all prime numbers odd, কখনোই ইভেন প্রাইম হবে না। ঠিক আছে, কারণ ইভেন নাম্বার except 2 greater than divisible by 2, মানে 2 is also divisible by 2, মানে ইভেন নাম্বার greater than 2 অলওয়েজ একটা ডিভাইজার থাকবে 2। বোঝা গেল? তাহলে দেওয়ার পর হচ্ছে ইভেন কখনোই প্রাইম হতে পারে না except 2 only the even prime, আদার সব প্রাইম গুলো সবই হচ্ছে তোর অড প্রাইম হবে। বোঝা গেছে প্রাইম নাম্বার কি জিনিস? তাহলে প্রাইম নাম্বার যদি বুঝতে পারিস, এরপরে তোর আসছে হচ্ছে থিওরেম গুলো। প্রথমে থিওরেম, এগুলো সব বাচ্চা বাচ্চা থিওরেম। হ্যাঁ, এখানে আবার ওই আমি এর আগে দুটো থিওরেম বলেছি মেনলি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ডিভিশন অ্যালগরিদম থিওরেম, আর একটা হচ্ছে জিসিডি অফ এবি ইকুয়াল টু au প্লাস ভিবি, au প্লাস বিভি। ঠিক আছে, তো এই দুটো থিওরেম। এরপরেও আজকেও কিছু ইম্পর্টেন্ট থিওরেম পড়বো, সেগুলো আমি বলবো আস্তে আস্তে কোনটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট সবই, আচ্ছা ইম্পর্টেন্ট সবই পরিষ্কার ভাষায় বলে, কারণ এই ছোট থিওরেম গুলো কি আসবে না? কিন্তু আমি বলছি দেখবি হচ্ছে এর আগে যে দুটো থিওরেম পড়লাম, অন্য থিওরেমের সঙ্গে ওই থিওরেম গুলোর প্রুফের দিকে যদি তাকাস, বেসিক প্রুফের দিকে, মানে বাকি থিওরেম গুলো সাধারণত ওই থিওরেমের অ্যাপ্লিকেশন, ওই থিওরেম গুলোর বাকি ছোট ছোট থিওরেম গুলো, কিন্তু ওইগুলো মেন থিওরেমস ওইখানকার। ওগুলোর প্রুফ দেখবি ইন্ডিপেন্ডেন্ট প্রুফ, মানে সর্বদা এরকম নয়, বেশ কিছু বেসিক থিওরেমস আছে, সেইগুলো হচ্ছে আমাদের পরীক্ষায় আসে, ভালো মতোই পরীক্ষায় আসে। তাছাড়া ওগুলো একটু বড় হয় বা বুঝতে অসুবিধা হয় বা বোঝার একটা ব্যাপার আছে, কিন্তু অন্যান্য থিওরেম গুলো মোরালেস অ্যাপ্লিকেশন। এখানে প্রথমে প্রাইম নাম্বারস এর প্রথম থিওরেম যেটা 3.3.1, এটা আমি প্রথমে বলছি। এখানে কয়েকটা ছোট ছোট থিওরেম আছে বাচ্চা বাচ্চা। দেখ, লেট পি বি এ প্রাইম নাম্বার অ্যান্ড, এটা বলি যে পি বি এ প্রাইম, পি হচ্ছে প্রাইম, অ্যান্ড বলেছে 1 লেস দ্যান ইকুয়াল টু এ লেস দ্যান পি। যদি এটা হয় দেন পি ইজ প্রাইম টু এ। দেন বলেছে দেন পি ইজ প্রাইম টু এ, মানে জিসিডি অফ তো হচ্ছে এ কমা পি ইজ 1, এটা দেখাতে হবে। মানে একটা নাম্বার যদি পি প্রাইম হয়, ধর হচ্ছে 13 ইজ এ প্রাইম, এবার এ একটা নাম্বার 13 থেকে ছোট, যে কোনো নাম্বার নেই, 1 থেকে 13-র মধ্যে যে কোনো নাম্বার নেই, 13-র মধ্যে মানে 12 পর্যন্ত, সেই নাম্বারটা রিলেটিভলি প্রাইম টু পি হয়। যে কোনো প্রাইম যদি পাস তার থেকে ছোট, যে কোনো 43 ইজ প্রাইম, 43 থেকে যে কোনো ছোট নাম্বার নেই, 20 নেই, 25 নেই, 35 নেই, 21 নেই, যা খুশি, 2 3 4 যা খুশি, এনি নাম্বার নেই, দেন দ্যাট নাম্বার ইজ অলওয়েজ রিলেটিভলি প্রাইম টু ওই প্রাইম নাম্বার 43। বোঝা গেল? এটাই থিওরেমটা। আমি দেখাবো এটা, মানে পি ইজ প্রাইম টু এ, মানে উই হ্যাভ টু শো দ্যাট জিসিডি, আমি ধরে নিচ্ছি দিস ইজ ডি, উই হ্যাভ টু শো দ্যাট ডি ইজ 1, উই হ্যাভ টু শো দ্যাট কি ডি ইজ 1। এবার দেখ, যেহেতু লেট আমি প্রুফ করছি, খুব সোজা প্রুফে দেখ, ধরে নিলাম লেট জিসিডি অফ এ কমা পি ইজ ডি। যেহেতু জিসিডি দেওয়ার পর এখান থেকে দুটো জিনিস হয়, ডি ডিভাইডস এ এন্ড হচ্ছে ডি ডিভাইডস পি, এটা পেয়ে যাবো। আর ডি যদি পি কে ভাগ করে, এই যে এখন ডি ডিভাইডস পি ইমপ্লাই করবে আইদার ডি ইকুয়াল টু 1 অর ডি ইকুয়াল টু পি, কারণ পি ইজ প্রাইম।
since d divides p either d equal to 1 or d equal to p, তাই তো হবে নাকি? দেখ d equal to p হতে পারে না। if d equal to p then p divides a হয়ে যাবে, মানে যেহেতু d divides a and d equal to p, therefore হচ্ছে p divides a, p a কে ভাগ করবে but a less than p, a এই রেঞ্জে আছে, মানে এর থেকে একটা বড় নাম্বার একে ভাগ করবে, ইম্পসিবল। কখনো হয় নাকি এর থেকে একটা বড় নাম্বার কোন নাম্বারের থেকে বড় একটা নাম্বার সেটা ওই ছোট নাম্বারটাকে ভাগ করে দেয়, ডিভাইড করে? এটা হয় না কখনো। therefore contradiction, মানে if d equal to p then d divides a imply করবে p divides a but a less than p, এটা impossible, which is impossible, therefore d equal to p হবে না, কি হবে? d equal to 1 হবে, and d equal to 1 ই তো চেয়েছিলাম, d equal to 1 হলেই প্রুফ কমপ্লিট হয়ে গেল। therefore gcd of a comma p is 1, therefore p is relatively prime to a। বোঝা গেল? আচ্ছা পরের থিওরেম। হ্যাঁ স্যার। পরের থিওরেম এগুলো খুব ছোট ছোট থিওরেম, দেখেই বুঝতে পারবি, প্রুফ দেখেই বুঝতে পারবি কতটুকু সময় লাগছে। কি হয়েছে পরের থিওরেম? if p be a prime number and a is an integer greater than p, p এটা প্রাইম, a greater than p একটা নাম্বার, such that p does not divide a, p does not divides a, তাহলেও আবার একই ব্যাপার, gcd of a comma p is 1 দেখাতে হবে। মানে p একটা প্রাইম নাম্বার এবং a একটা নাম্বার যেটা গ্রেটার দ্যান a, কিন্তু আবার হচ্ছে p a কে ভাগ করে না। যেমন 43 ইজ প্রাইম, আমি 65 নিলাম এর মান, তাহলে gcd of 43 65 আবার 1 পাবো। 44 নিলাম, 43 থেকে বড় বাট 43 ভাগ করে না, কিন্তু 43 যদি নাম্বার নিয়ে আবার যদি একটা নাম্বার 86 নিই তাহলে কিন্তু হবে না। মানে p নিলাম 43 বাট a নিলাম 86, সেটা হলো মানে a যদি 86 নিয়ে তাহলে p ডিভাইডস a হয়ে যায়। এখানে বলেছে p ডাজ নট ডিভাইডস a, মানে a একটা নাম্বার হুইচ ইজ গ্রেটার দ্যান p, আমি ঠিক আছে 86 গ্রেটার দ্যান p মানে 43 এটা ঠিক নিয়েছি, বাট এই 43 আবার p 86 কে ভাগ করে দেয়, এটা হলে হবে না। p a একটা নাম্বার সেটা p এর থেকে বড়, কিন্তু p যদি a কে ভাগ না করে, p does not divide a, then again ওই gcd of মানে p is prime to a বা gcd of a comma p is 1, তাহলে প্রুফ একই, মোর আর লেস একই রকম ভাবে করা যাবে। আমি প্রুফটা করছি, আবার প্রুফটা দেখ, প্রুফটা আছে ধরে নিচ্ছি একই ব্যাপার, d equal to gcd of a comma p, তো একই রকম ভাবে d divides a and হচ্ছে d divides, ঠিক আছে? d divides a and d divides b মানে since p is prime and d divides a, since p is prime and d divides a, this imply করবে d equal to 1 or d equal to p, ঠিক আছে? either d equal to 1 or d equal to p, ঠিক আছে? বাট d টা p হতে পারে না, বাট d not equal to p, if d equal to p then হয়ে যাবে d divides a imply করবে d divides a imply করবে p divides a, if d equal to p, the conditionটা লক্ষ্য, যদি d equal to p, d এর মান p হতে পারে অন্য হতে পারে, if d equal to p then d divides a imply করবে p divides a, বাট বলা আছে p does not divides a, যেহেতু ভাগ করে না, therefore d not equal to p, d not equal to p মানে d equal to 1, proof complete। বুঝে গেছে ব্যাপারটা? হ্যাঁ, এবার পরের থিওরেম 3.3.3, এগুলো একদম বাচ্চা থিওরেম, ঠিক আছে? একদম ছোট ছোট থিওরেম, দেখে বুঝতে পারছিস এটা অবজেক্টিভে আসতে পারে, 2 নম্বরের কোশ্চেন এগুলো আসতেই পারে। হ্যাঁ, এটা কি বলেছে? p is a prime number and a is an integer greater than p such that p is a divisor of a, এটা কি বলেছে? p a একটা ইন্টিজার গ্রেটার দ্যান p, তাই বলেছে না? and p is prime, p is prime and p is a divisor of a, p divides a বলা আছে, তাহলে বলেছে দেখাতে বলেছে gcd of a, p, this is p, এটাই হবে। 3.3.4
এটা দেখাতে হবে। আচ্ছা, কি বলা আছে, এখানে বলা আছে পি ডিভাইডস এ, এই কন্ডিশন আগের পি ডিভাইডস এ ছিল না আগের থিওরেম গুলো। পি একে ভাগ করছে, তাহলে পি যদি একে ভাগ করে, therefore a can be written as p in some integer, ঠিক তো? a can be written as this form, যেহেতু p একে ভাগ করে, therefore a can be written as p into k, তাই তো? therefore তোকে বার করতে হবে জিসিডি অফ যে a কমা p সমান লেখা যাবে জিসিডি অফ হচ্ছে p, a মানে হচ্ছে p কে কমা হচ্ছে p। আচ্ছা, জিসিডি অফ পি কে কমা পি মানে পি ইন্টু জিসিডি অফ কে কমা ওয়ান। আমরা এটা করেছিলাম, এই যে তোদের যে মনে আছে মনে হয়, এই ডি যদি জিসিডি অফ, বা এটা করেছিলাম জিসিডি অফ কে এ কমা কে বি, দিস ইজ ইকুয়াল কে ইন্টু জিসিডি অফ এ কমা বি, মানে কমন ফ্যাক্টরটা সেটা কমন চলে যায়। তাহলে এখানে যেহেতু পি ইজ দ্য কমন ফ্যাক্টর, কারণ আমি ধরে নিয়েছি পি ডিভাইডস এ, দেয়ারপর এ ক্যান বি রিটেন অ্যাজ এ পি কয়, দেয়ারপর জিসিডি অফ এপি সমান হচ্ছে জিসিডি অফ পি কে কমা পি, পি ইজ দ্য কমন ফ্যাক্টর, তাহলে পি কমন গেলে কে কমা ওয়ান। আচ্ছা, জিসিডি অফ কে কমা ওয়ান কত হবে? হ্যাঁ, জিসিডি অফ কে কমা ওয়ান কত রে? 1। কারণ একটা দুটো নাম্বারের মধ্যে যদি একটা নাম্বার 1 হয়, তাহলে তাদের জিসিডি 1 ছাড়া অন্য কিছু হবে না, তাই না? গ্রেটেস্ট কমন ফ্যাক্টর, তাহলে 1 যদি হয়ে যায়, তারপর পি পেয়ে গেলাম, প্রুফ কমপ্লিট। ঠিক আছে, 3টে থিওরেম হয়ে গেল। এবার ফোর্থ থিওরেম, এই যে থিওরেম 3.3.4 কি বলেছে দেখ, পি ইজ এ প্রাইম নাম্বার, পি ইজ প্রাইম and p divides ab, then either p divides a, either p divides a or p divides b। p যদি প্রাইম হয় তাহলে, এবং p যদি দুটোর গুণফল, দুটো যে কোনো নাম্বারের গুণফলকে ডিভাইড করে, তাহলে আইদার p a কে ভাগ করবে or p b কে ভাগ করবে, এটা দেখাতে বলেছি। মানে এরকম হবে না টোটাল গুণফল যেটা হলো সেটাকে ভাগ করলো, ধর 7 ভাগ করছে কোন দুটো নাম্বারের গুণফলকে, তাহলে 7 ওই যে আইদার প্রথমটাকে ভাগ করবে অথবা দ্বিতীয়টাকে ভাগ করবে, বুঝেছি? এরকম কখনো হবে, কিন্তু কম্পোজিটের ক্ষেত্রে সেটা না হতেও পারে, কম্পোজিটের ক্ষেত্রে সেটা না হতেও পারে। যেমন ফর এক্সাম্পল কম্পোজিটের উদাহরণ দিই, তাহলে বুঝতে পারি। 4 একটা কম্পোজিট নাম্বার, 4 ডিভাইড করে 6 ইন্টু, ধর হচ্ছে 6 ইন্টু, ধর হচ্ছে আমি বলছি 2k, কিন্তু 4 6 কেও আলাদাভাবে ভাগ করে না, 2 কেও আলাদাভাবে ভাগ করে না, কিন্তু 4 6 ইন্টু 2 কে ডিভাইড করে। কি বোঝা গেল? বুঝতে পারছিস তো? 4 কম্পোজিট নাম্বার, সেটা 6 ইন্টু 2 কে তো ডিভাইড করে, 12 হচ্ছে এই দিকটা, গুণফলের পর যেটা হলো তাকে ভাগ করে দিল, কিন্তু তার মানে কি এটা 4 কম্পোজিট বললো। কিন্তু যদি এখানে যদি কোন একটা নাম্বার 3 নিস, 5 নিস, এই 3 ডিভাইড 6 ইন্টু 2 কে ভাগ করে, দেখ লক্ষ্য করে দেখ, 3 ডিভাইড 6 ডিরেক্ট পেয়ে যাচ্ছিস। যে কোনো প্রাইম নাম্বার নেই, এদিকে দেখে বুঝে। 5 ডিভাইডস কত? 5 ডিভাইডস, দেখ 5 এমন কোন দুটো আলাদা আলাদা নাম্বার, তাদের গুণফলকে ভাগ করলে যে কোনো একটাকে ভাগ করবেই, আইদার সেটা হচ্ছে 15 ইন্টু 10, 15 ইন্টু 2 হতে পারে, বা দুটো একটাই হতে পারে, 15 ইন্টু 10ও হতে পারে, তাতেও সমস্যা নেই। মানে আইদার আছে, আইদার ওটা অর এটা, আইদার এটা মানে বোধ কেউ হতে পারে, আইদার অর আছে, মিনিমাম একটাকে ভাগ করবে, বোঝা গেল? যদি প্রাইম হয়, যেমন এই যে কম্পোজিটের ক্ষেত্রে 4 এমন একটা নাম্বার যেটা 6 কেও আলাদাভাবে ভাগ করে না, 2 কেও আলাদাভাবে ভাগ করে না, বাট তাদের গুণফলকে কিন্তু ভাগ করে দেয়। 4 divides 2 into 6, but 4 does not divide 6 as well as 2, 6 কেও ভাগ করে না, 2 কেও ভাগ করে না। কম্পোজিটের ক্ষেত্রে কিন্তু এটা, এবার প্রাইমের ক্ষেত্রে এই জিনিস হবে না। প্রাইমের ক্ষেত্রে যদি কোন একটা প্রাইম নাম্বার দুটো নাম্বারের গুণফলকে ভাগ করে, দ্যাট প্রাইম নাম্বার আইদার এ কে ভাগ করবে অর বি কে ভাগ করবে, এটা প্রমাণ করতে হবে। আমি ধর ইফ, আমি প্রুভ করছি, ইফ পি ডিভাইডস এ, দেন দ্য থিওরেম ইজ ডান। মানে যদি আমি ধরে নিই পি এ কে ভাগ করেছে, তাহলে প্রুফ করার তো কিছু নেই। যদি পি এ কে না ভাগ করে, উই হ্যাভ টু শো দ্যাট পি মাস্ট ডিভাইডস বি। আমি এইভাবে প্রমাণ করছি, বুঝে গেল? ইফ পি ডিভাইডস এ, প্রুফ কমপ্লিট, কারণ বলেছিল আইদার পি ডিভাইডস এ অর পি ডিভাইডস বি। ঠিক আছে, দেয়ারফর আমি ধরবো পি ইজ নট
a divisor of a, then we have to show that p divides b, মানে p যদি a কে না ভাগ করে মাস্ট b কে ভাগ করবে। কিন্তু if p divides a then the theorem is complete, কারণ এটা বলাই ছিল স্টেটমেন্টে either p divides a or p divides b। যদি p a কে ভাগ করে theorem is complete. If p does not divide a then we have to show that p must divide b। এটা আমরা করব। তাহলে প্রথমে ধরলাম কি if p divides a then the theorem is done, if p is not a divisor of a then we have to show that this, then p যদি divisor না হয়, p is not a divisor of a, তাহলে আমরা পাই gcd of a comma p, this is হচ্ছে gcd of a comma p, this is 1 পাবো, কারণ একটু আগেই করেছি p যদি a কে ভাগ না করে, p যদি প্রাইম হয়, তাদের মধ্যে gcd হচ্ছে আগের থিওরেমে আমি করলাম, সে বা আগের দুটো থিওরেম বলতে পারিস, p লেস দ্যান a হতে পারে, p গ্রেটার দ্যান a হতে পারে, যদি p a কে ভাগ না করে তাহলে কিন্তু gcd 1 হবে। ঠিক আছে তো? কারণ হচ্ছে কি যেহেতু একে ভাগ করে না, তাহলে কমন ডিভাইজার শুধু 1 অথবা p এর শুধুমাত্র কমন ডিভাইজার হচ্ছে 1 and p হয়, ওই একই লজিক যে কি আগে যেটা করলাম, মানে এটা আমি বলে দিতে পারি। আচ্ছা, জিসিডি অফ p, a যেহেতু 1, এটা যেহেতু 1, therefore আমি লিখতে পারি there exists integer u and v such that au plus bv equal to 1। ঠিক আছে, এখানে লেখা যাবে au plus bv is 1। ঠিক আছে, এইটা ইয়ে কর, এই যে এই রিলেশনটা যেটা পেয়েছিস এটাকে au bv কেন লিখলাম, pv, সেটাই বলছি, au plus pv, এই যে gcd of a p is 1 and therefore there exists integer u b such that এটা হবে, এইটাকে b দ্বারা গুণ কর, তাহলে abu plus pbv, this is b, abu and pbv, this is b, where uv are integers। আচ্ছা, এইটা আমরা জানি যে হচ্ছে এই p divides ab বলা আছে, p divides ab বলা আছে, এই যে কোশ্চেনে ছিল। আবার p divides pb, এটা নিয়ে নিশ্চয়ই কোনো কোশ্চেন নেই, p pb কে কোশ্চেন করবে, এখানে তো দেখতেই পাচ্ছি p কমন ফ্যাক্টর রয়েছে। আচ্ছা, p divides ab, p divides pb যদি হয়, আমরা একটা থিওরেম করেছিলাম, কোন একটা নাম্বার তার a divides b and a divides c, then a divides bx plus cy for arbitrary x, y in z, মনে আছে? কোন একটা নাম্বার a কেও ভাগ, b কেও ভাগ করে, c কেও ভাগ করে, তাহলে সেই নাম্বারটা bx plus cy কে ভাগ করবে, করেছিলাম প্রথম দিন। তাহলে তাই যদি হয়, আমি দেখতে পাচ্ছি p divides ab and p divides pb, কারণ হচ্ছে p divides pb মাস্ট, কারণ এখানে p ফ্যাক্টরই রয়েছে, তাই যদি হয় তাহলে p divides abu plus pbv whatever the integer u and v, তাই হয় না? u and v পার্টিকুলার যে কোনো ইন্টিজারের জন্য whatever the integer, তাই যদি হয় তাহলে এটাকে যদি ভাগ করে, what is the value of this, this is value of this is v, this shows that p divides v, proof complete। মানে ওটাই তো দেখাতে দিয়েছিলাম, যদি p a কে না ভাগ করে যেন p must b কে ভাগ করে, ওই যে তাহলে either or হয়ে গেল। if p divides a there is nothing to prove, if p does not divide a we have to show that p must divide b, সেটাই দেখালাম। কি বোঝা গেল? এরপরে এখানে একটা করলারি দেওয়া রয়েছে, দেখবি বইয়ে, এটা p যদি এটা প্রাইম হয়, p যদি a1 a2 ডট an কে বা ak কে ভাগ করে কতগুলো নাম্বারকে, ঠিক আছে তো, an আছে, একই ব্যাপার, an কে ভাগ করে, তাহলে কোনো না কোনো একটাকে ভাগ করবে, ওই দুটোর গুণফলকে ভাগ করা মানেই যে কোনো একটাকে ভাগ করবে। কিন্তু এখানে বলা আছে if p, এই কতগুলো p is a prime, এটা which divides এই কতগুলো নাম্বারের গুণফলকে, দেন p divides ak, কোনো না কোনো একটা। আচ্ছা, মিনিমাম একটা for some, মানে for some k in n such that 1 less equal to k less equal to n small। আচ্ছা, আমি যেটা বলছি ব্যাপারটা একের অধিককেও ভাগ করতে পারে, সেটা নিয়ে প্রশ্ন নেই, কারণ হচ্ছে মিনিমাম একটাকে আইদার অর আছে, যেমন হচ্ছে 5 ডিভাইডস 15 into 10, বাট দেখ 5 একেও ভাগ করে, বি কেও ভাগ করে,
সেটা হতে পারে, একের ওদিকে মিনিমাম একটাকে ভাগ করবে এটা। আচ্ছা, পরের থিওরেমটা কি বলছে? থিওরেম 3.3.5, a composite number has at least one prime divisor. এটা একটু ভালো থিওরেম। কম্পোজিট নাম্বার as কি বলেছে, at least one prime divisor। একটা কম্পোজিট নাম্বারের একটা প্রাইম ডিভাইজার থাকবেই, তাই না? কম্পোজিট নাম্বার কে? সব থেকে ছোট কম্পোজিট নাম্বার হচ্ছে 4, তাই না? ওখানে 4 এর ডাক একটা প্রাইম ডিভাইজার কে? 2। 6 কম্পোজিট নাম্বার, প্রাইম ডিভাইজার কে? 2 and 3। 7 নাই, 8 প্রাইম ডিভাইজার কে? 8 এর 2। 8 এর আর কোনো প্রাইম ডিভাইজার নেই। 2 4 also divisor, 4 divides 8 but 4 is not prime। 9 composite number, prime divisor কে? 3। 10 composite number, prime divisor কে? 2 and 5। বোঝা গেল? যে কোনো কম্পোজিট নাম্বার ধর, তার একটা মিনিমাম হচ্ছে প্রাইম ডিভাইজার থাকবে। বুঝেছিস? থিওরেমটা বুঝেছিস কি করতে হবে? এটা একটা ভালো থিওরেমের মধ্যে পড়ে, মানে ভালো বলতে অতটাও নয়, মোটামুটি ভালো। প্রুফটা দেখ, আমি ধরে নিচ্ছি যে এন একটা কম্পোজিট বলছি, আমি দেখাবো এন এর একটা প্রাইম ডিভাইজার আছে। আচ্ছা, এন এর যে কোনো একটা কম্পোজিট নাম্বারের, দেখ যে কোনো একটা নাম্বার যদি হয় তার মিনিমাম দুটো ডিভাইজার থাকে, সে কম্পোজিট হোক প্রাইম হোক যাই হোক না কেন, সেটা কে ডিভাইজার হয়? এন যদি নাম্বার হয় 1 and দ্যাট নাম্বার, এটাতে ডিভাইজার হয়, জানিস? তাছাড়াও মানে পজিটিভ ডিভাইজার, আমি সর্বদা না এখানে যখনই ডিভাইজার বলছি পজিটিভ ডিভাইজারের কথা বলবো, এখানে সবই পজিটিভ, নেগেটিভ ডিভাইজারের কথা বলছি। এন যদি একটা নাম্বার হয় পজিটিভ, দেন ইন্টিজার হয়, তার পজিটিভ ডিভাইজার 1 and n হবে। কিন্তু যদি কম্পোজিট নাম্বার হয়, ওই 1 n ছাড়া অন্য একটা ডিভাইজার থাকে, তবেই কম্পোজিট হয়। মানে একটা নাম্বার, পজিটিভ নাম্বার গ্রেটার দ্যান 1, তার যদি 1 and n ছাড়া আর কোনো পজিটিভ ডিভাইজার না থাকে তাহলে সেটা প্রাইম হয়। ডেফিনেশন অফ প্রাইম নাম্বার ওয়াইজ। তারপর কম্পোজিট কখন হবে? কম্পোজিট তখন হবে 1 and n ছাড়া যদি তৃতীয় আর একটা ডিভাইজার থাকে। ঠিক আছে? তো আমি এস একটা সেট কনসিডার করছি, এন যে নাম্বার, তার এই 1 and n ছাড়া যত সব পজিটিভ ডিভাইজার থাকতে পারে তাদের কালেকশন। উই কনসিডার দ্য সেট এস। একটা এস কনসিডার করছি, এস এর মধ্যে কারা আছে? ওই এন নাম্বারটার, এন যে নাম্বারটা চুজ করেছি তার 1 এবং n ছাড়া আর যা যা পজিটিভ ডিভাইজার থাকতে পারে তারা। যেমন ফর এক্সাম্পল, ইফ উই কনসিডার n equal to 100, then s contains কোনগুলো? 2, 4, 5, 10, 20, 25, 50। এইটা আমি যেটা বলছি, মানে 1 আর n কে বাদ দিয়ে দে, মানে n যদি 100 হয় 1 and 100 কে বাদ দিয়ে দে। দেখ আর কি কেউ ডিভাইজার আছে? 2, 4, 5, 10, 20, 25, 50 এইগুলো ছাড়া কি 100 এর আর কেউ ডিভাইজার আছে? আর নেই। তাহলে আমি এই সেটটাকে কনসিডার করছি, মানে আমি ধরে নিচ্ছি n ইজ কম্পোজিট, দেয়ারফর, এবং n পজিটিভ, অবভিয়াসলি পজিটিভ নাম্বার হুইচ ইজ কম্পোজিট, এবং n এর পজিটিভ ডিভাইজার গুলো তাহলে 1 and n ছাড়া আর কে কে আছে সেই কালেকশনটা আমি s দ্বারা ডিনোট করছি। ঠিক আছে? লেট s, আমি ধরে নিচ্ছি লেট s বি দ্য সেট অফ অল পজিটিভ ডিভাইজার্স অফ n হুইচ আর ডিফারেন্ট ফ্রম 1 and n, মানে 1 and n ছাড়া যত সকল পজিটিভ ডিভাইজার হয় n নাম্বারটার সেই কালেকশনটা আমি s ধরছি। ফর এক্সাম্পল, আমি ইফ উই কনসিডার n ইজ 100, তাহলে s ইজ দ্যাট সেট হবে। দেন ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি s ইজ এ নন এমপ্টি সাবসেট অফ
S is a non-empty subset of set of natural number. S clearly S is a subset of n. যেহেতু কম্পোজিট তাহলে তুই বলতে পারিস না S equal to 5. If S equal to 5, S এর মধ্যে 1 and n ছাড়া যদি কেউ মানে 1 and n ছাড়া কোনো ডিভাইজার না থাকে, then n must be prime. By definition of prime. Therefore S টা হবেই non-empty. তাহলে S is a non-empty subset of natural numbers. পাবো? আচ্ছা S যেহেতু non-empty subset of natural numbers, therefore well ordering principle apply করতে পারবো. Therefore by well ordering principle S has a least element. S has a least element. Let D is the least element. Least element of S. Here the least element is কি কথা? Is 2. Here the least element is 2. If n equal to 100, the least element is 2. ঠিক আছে তো আমি বলছি D is the least element. আমি শো করব this D is prime. মানে এই লিস্ট এলিমেন্ট অলওয়েজ প্রাইম হবে। অন্যগুলো প্রাইম না হতেও পারে বা অন্যগুলো প্রাইম হতেও পারে, বাট লিস্ট যেটা লিস্ট পজিটিভ ডিভাইজার অফ এনি কম্পোজিট নাম্বার মাস্ট বি প্রাইম হবেই। লক্ষ্য করে দেখ যে কোনো নাম্বার নেই 100 এর লিস্ট পজিটিভ ডিভাইজার 2 মাস্ট বি প্রাইম। 4টা প্রাইম নয়, 5 ইজ প্রাইম এগেন, বাট আমি বলছি লিস্ট ডিভাইজারটা প্রাইম হবেই। 4 প্রাইম নয়, 5 প্রাইম, কিন্তু বাকি আর কেউ প্রাইম নয়, কিন্তু লিস্টটা প্রাইম। যে কোনো কম্পোজিট নাম্বারে হোয়াট এভার ইউ টেক এনি নাম্বার, যে কোনো তুই নাম্বার নে তার ডিভাইজার বার কর, দেখবি লিস্ট পজিটিভ ডিভাইজার। তারপরে আমি কি পারবো পেলাম, সিন্স n is composite we consider a set S of all divisors except positive divisors except 1 and n. Then since n is composite, therefore the set S is not equal to 5, non-empty. Therefore S is a non-empty subset of natural numbers. Since S is a non-empty subset of natural numbers, therefore S has a least element. তুই এখানে উল্লেখ করে দিতেই পারিস যে therefore by well ordering principle S has a least element. Let that least element be D. আমি ধরে নিলাম এই লিস্ট এলিমেন্টটা আছে D. Now we show that D must be prime. আমি দেখাবো D এই লিস্ট এলিমেন্টটা প্রাইম। If not, মানে আমি ধরে নিই না D প্রাইম নয়, therefore D must be composite. We have to show that D must be prime. If not, আর আমি যেটা বলছি সেটা যদি ট্রু না হয় তাহলে কি হবে, D must be composite. Since D is composite, therefore D has a divisor, at least one divisor other than 1 and D. আমি দেখাবো D is prime. If not মানে if D is not a prime number, therefore D এর 1 and D ছাড়া অন্য একটা পজিটিভ ডিভাইজার D dash থাকবে which has a D dash not equal to 1 or D. তাই তো? তাহলে D dash একের থেকে বড় কিন্তু D এর থেকে ছোট, এরকম একটা নাম্বার হবে। আচ্ছা D is the divisor, তাহলে D divides n, আবার D dash divides D, this imply করবে D dash divides n, তাই না? D divides n and D dash divides D, therefore D dash divides n. আচ্ছা D dash যদি divides n হয় D dash, then D dash in S এ চলে যাবে, কারণ D dash 1 হবে না, D dash 1 ও হবে না, D ও হবে না। আমি বলছি if D is not a prime, then D has at least one divisor except 1 and D. তাহলে D dash আমি বললাম that divisor, then D dash not equal to 1 and D. D dash not equal to 1 and D, but D dash divides D and D divides n, therefore D dash divides n. D dash divides n and D dash not equal to 1 and D, বা আমি বলতে পারি D dash এই 1 থেকে D এর মধ্যে একটা নাম্বার which divides n, which contradicts the fact that D is the least element of the set S. আমি ধরেছিলাম কি এই লিস্ট D is the least element of S, কারণ হচ্ছে D dash divides যদি n হয়ে যায়, D dash divides যদি n হয়ে যায় তাহলে D dash must in S এ চলে যাবে, কারণ D dash 1 নয়, 1 এর থেকে বড়, তাহলে D dash S এ চলে যাবে, এবং D dash less than D, which contradicts the fact that D is the least element of S. তাহলে এটা কন্ট্রাডিক্ট করছে কখন, যদি আমি ধরে নিই D is not prime, therefore D must be prime. বোঝা গেছে প্রুফটা?
বুঝেছিস রে? হ্যাঁ স্যার। এটা একটা ভালো প্রুফ, মানে প্রুফ দেখলেই বুঝতে পারবে, আমাকে বলার দরকার নেই কোনটা ভালো প্রুফ। মানে অন্য জিনিসগুলো যখন প্রুফ করবো আর যেটা বলবো যে এটা ভালো থিওরেম, এটা ভালো, তুই প্রুফ দেখলেই বুঝতে পারবি, নিশ্চয়ই বুঝতে পারছিস এটা আলাদা প্রুফ অন্যগুলো থেকে। তাহলে এই যে প্রাইম নাম্বারের এগুলো হয়ে গেল, এরপরে কিছু অঙ্ক আছে, এগুলো তোদের কাজ, তোরা দেখবি। এরপরে আছে ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক, নিশ্চয়ই নাম শুনে বুঝতে পারছিস ভালো। ঠিক আছে, কি বলেছে? ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক, এটাও একটা ভালো থিওরেম। ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক স্টেটমেন্টে কি আছে দেখ, বলেছে এনি পজিটিভ ইন্টিজার, একটা যদি এনি পজিটিভ ইন্টিজার হয়, ইন্টিজার, সে বলেছে আইদার ওয়ান, পজিটিভ ইন্টিজারটা এটা ওয়ান হতে পারে, অর এ প্রাইম হতে পারে, মানে ওয়ান হতে পারে অথবা প্রাইম হতে পারে, অর ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ প্রোডাক্ট অফ প্রাইমস। অর কি বলেছে? ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ প্রোডাক্ট অফ প্রাইমস। Yes, the representation being unique except for the order of prime factors. রিপ্রেজেন্টেশন মানে দেখ, পরে আসছে রিপ্রেজেন্টেশন পরের পার্টে, এটা স্টেটমেন্ট, পরীক্ষায় স্টেট অ্যান্ড প্রুফ আসে, স্টেট অ্যান্ড প্রুফ দ্য ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক। কি বলেছে? একটা পজিটিভ ইন্টিজার সেটা ওয়ান হতে পারে, অর প্রাইম হতে পারে, অর ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ প্রোডাক্ট অফ প্রাইম। দ্যাট মিনস যদি ওয়ান অ্যান্ড প্রাইম না হয় তাহলে যে নাম্বারটা হবে দ্যাট মিনস কম্পোজিট হবে। দেখ, একটা প্রাইম কাকে বলে? যেটা হচ্ছে ওয়ানের থেকে বড় হবে, ওয়ান অ্যান্ড সেই নাম্বারটা ছাড়া আর কোনো পজিটিভ ডিভাইজার নেই, তাহলে ওয়ানও নয় প্রাইমও নয়, তাহলে পড়ে থাকবে কি? কম্পোজিট। কম্পোজিট যদি হয় তাহলে সেগুলো কতগুলো প্রাইম নাম্বারের গুণফল আকারে লেখা যাবে। তাহলে তোর মনে হয় আমি যদি কনসিডার করি এন ইকাল টু ধর 100, আমি কনসিডার করলাম, আচ্ছা মানে কি আইদার এন ইকাল টু, কেউ যদি বলে 1 তাহলে প্রুফ কমপ্লিট, ইফ এন ইকাল টু 7 প্রুফ কমপ্লিট, মানে নাম্বারটা 1 এন্ড প্রাইম হলে প্রুফের কিছু নেই। কম্পোজিট হলে দেখাতে হবে যে প্রোডাক্ট অফ প্রাইমস আকারে লেখা যাবে, এবং এই রিপ্রেজেন্টেশনটা ইউনিক, মানে একই রকম ভাবে লেখা যাবে। মানে যে 100 কে লেখা যায় 2 ইন্টু 2, 4 ইন্টু 5 ইন্টু 5, এটা লেখা যায়, এই চারটে প্রাইমের গুণফল 2 ইন্টু 2 ইন্টু 5, 5 ইন্টু 5, তাই না? আবার দেখ, কেউ লিখতে পারে এটাকে 2 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 5, আবার এটাকে লিখতে পারে 2 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 2, কেউ লিখতে পারে 5 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 2, 5 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 2, এটা মানে লক্ষ্য করে দেখা বলছি ইউনিক বলতে কেমন, রিপ্রেজেন্টেশন আগে পরে হতে পারে, বাট ওই প্রাইম গুলো সেম গুলোই থাকবে। এই দুটো 2 আর দুটো 5 এর গুণফলেই 100 হবে, দুটো অন্য প্রাইম আর অন্য প্রাইমের গুণফলে আর 100 হবে না। বোঝা গেল? 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 5 কেউ লিখতে পারিস, সেটা 2 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 2 লিখতে পারিস, অনেক কিছু, অনেক এই রিপ্রেজেন্টেশন মে বি ডিফারেন্ট হতে পারে, ওই জন্য পরের পার্টটা রয়েছে দ্য রিপ্রেজেন্টেশন বিং ইউনিক এক্সেপ্ট দ্য অর্ডার অফ দ্য প্রাইম ফ্যাক্টরস। মানে অর্ডার অফ দ্য প্রাইম ফ্যাক্টরস মানে কে আগে পরে আসবে সেটা ডিপেন্ড করবে না, কিন্তু রিপ্রেজেন্টেশন ইউনিক, দ্যাট মিনস ওই প্রাইম যারা যারা ছিল সেই কটাই থাকবে, এই দুটো 2 আর দুটো 5ই গুণফলে 100 হয়। তোরা কি অন্য কোনো দুটো নাম্বারে কতগুলো নাম্বারের প্রাইমের গুণফল 100 লিখতে পারবি? পারবি না নিশ্চয়। ঠিক আছে, এই বোঝা গেল? এবার এনি পজিটিভ ইন্টিজার 1, পজিটিভ ইন্টিজার সেটা আইদার 1 হবে, অর এ প্রাইম হবে, অর ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ প্রোডাক্ট অফ প্রাইমস হবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তার মানে ইফ উই কনসিডার এ নাম্বার হুইচ ইজ নট ইকুয়াল টু 1, নট এ প্রাইম, দেন দিস মাস্ট বি এ কম্পোজিট নাম্বার। দ্যাট মিনস আমি যদি একটা খুব সিম্পল ভাবে বলি, এই থিওরেমের স্টেটমেন্ট বলতে একটা কম্পোজিট নাম্বারকে কতগুলো প্রাইমের গুণফল আকারে লেখা যাবে, এটা থিওরেম, কতগুলো প্রাইমের গুণফল আকারে লেখা যাবে, এবং এই গুণফলটা ইউনিক, এই গুণফলটা ইউনিক, এটা দেখাতে হবে। এটা দুই রকম ভাবে প্রুভ করা যায়। আমি একটু আগে যে থিওরেমটা প্রুভ করলাম ওই থিওরেমটা দিয়ে প্রুভ করা যায় 1 নম্বর, মানে একটু আগে প্রমাণ করলাম না, এই যে একটু আগে একটা কম্পোজিট নাম্বারের অ্যাট লিস্ট একটা প্রাইম ফ্যাক্টর থাকবে, এই কম্পোজিট নাম্বার হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান প্রাইম ডিভাইজার,
এটা দিয়েও প্রমাণ করা যায়, অথবা এখানে যেটা করা আছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, এটা দিয়েও করা যায়। ঠিক আছে, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়েও, মানে থিওরেমে যেটা আছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে করলে একটু ছোট হয়, আর ওটা দিয়ে করলে একটু বড় হতে পারে। এই খুব বেশি বড় ছোট হয় না, অল্প একটু বড় ছোট হয়। দুটোই করা যেতে পারে, দুটোই খুব কঠিন নয়, দুটোই সোজা। সোজা না, দুটো মোরালেস একই রকম, মানে একই ধরনের। দেখ এন, দেখ আগেরটা কেমন করলাম, যদি এন আগেরটাই যদি প্রুফ করার চেষ্টা করি, আগের রকম ভাবে যদি আমি প্রুফ করার চেষ্টা করি, ঠিক আছে, এন তো একটা নাম্বার, পজিটিভ নাম্বার, এন তো একটা ফাইনাইট পজিটিভ নাম্বার, ঠিক আছে, তো যদি এটা 1 or প্রাইম হয়, দেয়ার ইজ নাথিং টু প্রুভ। ইফ n is a 1 or n is prime, there is nothing to prove, কারণ স্টেটমেন্টে বলা আছে এই নাম্বার either 1 or prime or can be expressed as, তার মানে that means if the number n not equal to 1 and not a prime number, then n must be a composite number. Therefore if we consider n is a composite number, then n can be written as the product of primes. এটা আমাকে দেখাতে হবে। লক্ষ্য করে দেখ, আগের থিওরেম আমি একটা পড়লাম তো, if n is a composite number, then it has at least one prime divisor। আগের থিওরেমটা তাই বললাম তো, a composite number has at least one prime divisor। একটা কম্পোজিট নাম্বারের কমপক্ষে একটা প্রাইম ডিভাইজার থাকবে। তাহলে একটা কম্পোজিট নাম্বারে যদি কমপক্ষে একটা প্রাইম ডিভাইজার থাকে, আমি যদি ইফ উই কনসিডার n ইজ এ কম্পোজিট নাম্বার, দেন n এর একটা অ্যাটলিস্ট প্রাইম ডিভাইজার থাকবে। এবং থিওরেমের প্রুফটার দিকে তাকা, p1 আমি এটা প্রাইম বলছি, থিওরেমের প্রুফটার দেখা, ওই যে প্রুফের যে পদ্ধতি, সেই হিসাবে p1 ইজ দ্য লিস্ট প্রাইম, মানে লিস্ট। আমি যেভাবে প্রুফ করলাম ওই যে এর আগের থিওরেমটা, সেই প্রুফের যদি পদ্ধতি ডি ইজ প্রাইমটা হলো, এবং ডি ইজ দ্য লিস্ট ডিভাইজার অফ এন, তাই হয়েছিল না, ডিটা সব থেকে ছোট ডিভাইজার, কারণ ওর থেকে ছোট মানে ওয়ান ছাড়া গ্রেটার দ্যান ওয়ান, মানে ডি নট ইকাল টু ওয়ান, ডি এর মানে একের থেকে বড় কিন্তু এন এর সব থেকে ছোট ডিভাইজার, তার মানে ডি ইজ দ্য লিস্ট প্রাইম, মানে ওইখানে তার মানে p1, if p1 is a divisor other than 1 and n, then by previous theorem, আমি কিন্তু ওইভাবে বলতে পারবো না বাই প্রিভিয়াস থিওরেম। আমার যদি ফান্ডামেন্টাল থিওরেম আর প্যারামেট্রিক আছে, তাহলে প্রিভিয়াস থিওরেমটা এখানে যা করলাম ওটা এখানে বলতে হবে। প্রিভিয়াস থিওরেমে কেন কি, প্রিভিয়াস থিওরেম বা স্টেটমেন্টটা কিন্তু বলেনি পি ইজ লিস্ট, p1 ইজ লিস্ট, প্রুফ করতে গিয়ে আমি দেখতে পেয়েছি p1 ইজ লিস্ট। তার মানে স্টেটমেন্টটা যদি ইউজ করে উই নো দ্যাট বলে যে এনি কম্পোজিট নাম্বার হ্যাজ এ প্রাইম ডিভাইজার, এটা বলতে পারিস, বাট ওই যে প্রাইম ডিভাইজারটা লিস্ট সেটা তুই বলতে পারিস না, কারণ এটা প্রুফের মধ্যে গিয়ে আমি প্রুফ করতে গিয়ে আমি দেখেছি যে ওই ডিটা ইজ দ্য লিস্ট, ডিটা ইজ দ্য লিস্ট ডিভাইজার অফ এন, কারণ তার থেকে ছোট আর ডিভাইজার অফ এন নেই। বুঝতে পারছিস, প্রুফ করতে গিয়ে দেখেছি। তার মানে তুই এটা ইউজ করলে তুই এটা বলতে পারিস একটা ডিভাইজার আছে, বাট ওটা যে লিস্ট সেটা করতে গেলে ওই আগের থিওরেম আগের পার্টটা টোটালটাই প্রমাণ করতে হবে। তাহলে যদি এরকম হয়ে যায় যে, তার মানে কি হলো, p1 ইজ লিস্ট এন্ড p1 ইজ এ প্রাইম এন্ড p1 ডিভাইডস এ, এই পার্টটা পাবো। এটা যদি পেয়ে যায়, therefore since p1 is a prime and p1 is a least divisor of n, therefore n can be written as some p1 into n1, তাই তো, p1 is prime। এবার দেখ n1, তার মানে n কে লেখা গেল p1 into n1। এবার n1 টা কি হবে, n1 must less than n, obviously n1 টা n এর থেকে ছোট, এবং if n1 is prime then the proof is complete। n1 যদি প্রাইম হয়ে যায় তাহলে প্রুফটা কমপ্লিট, কারণ n ক্যান বি রিটেন অ্যাজ n into n1, p1 into n1, n1 is prime, তাহলে দুটো প্রাইমের গুণফল হয়ে গেল। if n1 is not a prime, then আবার একই কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, then n1 has a prime divisor, least prime divisor, লিস্টটা বলতে হবে বারবার। আমি বললাম that divisor is p2, বুঝা গেল, আমি ওটাকে বললাম that divisor is p2, বুঝা গেল, এই p2 টা ডিভাইড করলো, তাহলে p2 is a least prime divisor of n1, ঠিক আছে তো, p2 is the least prime divisor of n1, therefore যেহেতু p2 is the least prime divisor, therefore n1 can be written as p2 n2, where n2 again less than n1 and p2 is prime। n1 যদি এটা লেখা যায়, therefore n can be written as p1 p2 n2। এবার দেখা আবার বলছে একই কথা, if n2 is a prime, then n is the product of p1 p2 and n2, and n2 prime, তাহলে p1 prime p2 prime n2 prime, তাহলে product of primes। if not a prime number, same condition again apply করে।
তাহলে এরকম যদি কন্টিনিউয়াসলি করতে থাকি আমি দেখতে পাচ্ছি কি হবে, এরপরে আবার n2 ক্যান বি রিটেন অ্যাজ n2 যদি কম্পোজিট হয় তাহলে p3n3 ফর্মে লেখা যাবে। তাহলে n ক্যান বি রিটেন অ্যাজ p1 p2 p3 n3। এবার এই তিনটা প্রাইম, ইফ n3 প্রাইম দেন প্রুফ ইজ কমপ্লিট, ইফ নট এ প্রাইম এগেন অ্যাপ্লাই করব। কিন্তু প্রশ্ন হচ্ছে এগুলো কতবার করব, n3 গ্রেটার দ্যান লেস দ্যান n2, আবার হচ্ছে n2 লেস দ্যান, এরকম ভাবে চলছে। এই গাটাতে n তো একটা ফাইনাইট নাম্বার এবং ক্রমশ কমতে থাকছে, ভাগ করে করে যাচ্ছি, তাহলে ভাগ করতে করতে তো একটা জায়গায় এসে শেষ হবে সে। আফটার সাম স্টেপ, আফটার m সংখ্যক স্টেপ পর পরে সেটা শেষ হয়ে যাবে। এরকম তো নয় যে সারা জীবন ভাগফলটা চলতে থাকবে। n একটা নাম্বার, ধর 100 কে প্রথমে 2 দিয়ে ভাগ করলাম তাহলে সেটা তো 50 হয়ে যাবে, তাহলে 50 দাঁড়ালো, 50 কে আবার 2 দিয়ে ভাগ কর 25 হলো, 25 কে 5 দিয়ে ভাগ করলে 5 হবে। তাহলে কোনো না প্রাইম, কোনো না কোনো আলটিমেটলি এরকম ভাবে ভাগ করতে থাকলে আফটার সাম স্টেপস, ফাইনাইট নাম্বার অফ স্টেপস, ওই n যেটা n1 n2 n3, মানে আমি যদি এরকম করতে থাকি কন্টিনিউইং দিস প্রসেস, n ইকুয়াল ক্যান বি রিটেন অ্যাজ p1 p2 p3 ডট ডট pk -1 nk -1 এই ফর্মে লেখা যাবে। এই nk টা আফটার সার্টেন স্টেপ nk মাস্ট বি এ প্রাইম নাম্বার, nk টা প্রাইম হবে, কারণ এটা সারা জীবন কম্পোজিট থাকতে পারে না। সারা জীবন কম্পোজিট থাকলে n ইজ এ ফাইনাইট নাম্বার হবেই না, কারণ যেহেতু ডিভিশন করেই চলেছি ক্রমশ তো কমছে, তারপরে কোনো না কোনো জায়গায় গিয়ে আমি পাবো দিস nk -1 is prime which is pk, then in that case we can write n is a p1 p2 p3 pk -1 and pk, এরকম লিখতে পারবো আফটার সাম কেস স্টেপস, কারণ n is finite। therefore প্রুফ হয়ে যাচ্ছে কি n can be written as product of times। আমি কিন্তু তোদের বইয়ে যে এই প্রুফটা যেভাবে করালাম সেটা কিন্তু তোদের বইয়ে কিন্তু এইভাবে করে নাই, তোদের বইয়ে যেটা করা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে। আমি যেটা করালাম বললাম সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন না, আমি করলাম হচ্ছে নর্মাল ওই ডিভিশন, এর আগের যে থিওরেমটা সেটার অ্যাপ্লিকেশন করে, এতদূর পর্যন্ত যেটা করেছি। এই জিনিসটা বুঝেছিস আমি যেটা বললাম? হ্যালো, হ্যাঁ, তাহলে এটা করতে গেলে তোকে কি করতে হবে, এটা করতে গেলে আমি ডিরেক্ট আগের থিওরেমটা অ্যাপ্লাই করতে পারবো না। আগের থিওরেমে বলা আছে একটা প্রাইম ডিভাইজার থাকবে, কিন্তু বলা নেই ওই প্রাইম ডিভাইজারটা লিস্ট হবে, তার মানে আগের থিওরেমটা তোকে এখানে লিখতে হবে। মানে ফার্স্ট, মানে আমি প্রথমে এই থিওরেমটা করতে গেলে আগের পদ্ধতিতে যেহেতু করিয়ে দিলাম, আগের পদ্ধতি এটাই থাক না, এই পদ্ধতিতেই বলি না, অসুবিধা নেই। তো আমি ধরলাম কি যে if p is 1 and p is prime then there is nothing to prove without any loss, ধরে নিলাম let p is a composite number, therefore we can take p is a composite, sorry n, if n is 1 and n is p, n is a prime number, then there is nothing to prove. If n is not a prime, therefore n must be a composite number. In that case we have to show that n can be expressed as the product of times। আমি যা বলছি এগুলো সব লিখতে হবে। therefore n can be expressed as the product of primes। ঠিক আছে? তো এইবার আমি কি করব, আমি হচ্ছে ওই আগের থিওরেমটা এখানে আবার প্রুফ করব টোটালটা, মানে এখানে আমি ওই প্রিভিয়াস থিওরেম বা ওই থিওরেমটা জানি এরকম ভাবে বলবো না। আগের থিওরেমটা করতে গিয়ে সিন্স n is composite, তাহলে কি এখন আমার হাতে n is composite, now we show that n has a prime divisor, ওইটা দেখাতে চাইছি। সেটা কি করব, since n is composite ওই আগের মতোই, therefore n has at least one divisor other than 1 and n, one positive divisor other than 1 and n, we consider a set S of all positive divisors which is not equal to 1 not equal to n, মানে n এর সকল পজিটিভ ডিভাইজারের সেটটা কনসিডার করলাম S, ঠিক আছে? তো দেন ক্লিয়ারলি S is not equal to 5 এবং S is a subset of natural numbers, therefore by Euler ordering principle কি হবে, S has a least element, let that least element is D, ঠিক আছে? তো আমি প্রমাণ করব, now we claim that this D must be prime, ওই D is least, ওই যে লিস্ট এলিমেন্ট পেলাম ওখানে D is least হয়ে গেল, and we prove that D is prime, আমরা প্রমাণ করব D is prime, বোঝা গেল? আগেরটাই বলছি, মানে ওইটা বলছি, যেটা বলছি ওখানে লিখতে হবে D is prime। if D is not a prime number, then D has at least one divisor, positive divisor other than 1 and D, if D dash be that divisor, then D dash divides D, এটা পেয়ে যাবো। and D এর মান কত, D dash এর মান greater than 1 less than D, মানে 1 less than D dash less than D, এটা পাবো। and since D dash divides D and D divides n, therefore D dash divides n, তারপর কি পেলাম, D dash একটা নাম্বার which is less than D and greater than 1 which is a divisor of n,
দেয়ারপর ওই ডি ড্যাশ মাস্ট ইন এস, মানে ডি ড্যাশটা এস এ চলে যাবে, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। কারণটা কি, ডি ইজ দ্য লিস্ট ডিভাইজার অফ এন হুইচ ইন এস, মানে যেটা এসে আছে এবং সব থেকে ছোট ডিভাইজার। কন্ট্রাডিকশন, দেয়ারপর হতে পারে না, কি হতে পারে না, ওই ডি ইজ প্রাইম, ডি প্রাইম নাম্বার নয় আমি ধরেছিলাম, ওটা হতে পারে না, দেয়ারপর ডি মাস্ট বি প্রাইম। তার মানে আমি এখান থেকে ওই যে এখানে এটা স্টেট করে দেবো, এই থিওরেমটা প্রথমে এন যখন কম্পোজিট এটা করে এটা প্রুফ করে দিলাম। দেয়ারপর আমি কি পেলাম, দেয়ারপর আমি পেলাম হচ্ছে এন এর একটা প্রাইম ডিভাইজার ডি পেলাম। লেট আস কল দ্যাট প্রাইম ডিভাইজার ইজ p1. Since p1 is a prime divisor of n and p1 is least, এখন যেহেতু প্রুফ করে ফেলেছি p1 is least, therefore n can be written as p1 into n1 for some n1 in z, z বলতে যেহেতু কম্পোজিট নাম্বারটা n1 ইন ওই বলা যে ন্যাচারাল নাম্বারই হবে। যদি এরকম হয়ে যায়, দেখ n1 টা 1 হতে পারে না, দেখ এখানে আরো অনেক বলা যায়, n1 টা 1 হতে পারে না, এখানে p যে না n1 equal to 1 হতে পারে না। if n1 equal to 1 তাহলে n equal to p1 প্রাইম হয়ে যাবে, তাহলে n1 টা মাস্ট গ্রেটার দ্যান 1 হবে, ঠিক আছে। n1 টা মাস্ট যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে দুটো কেস হতে পারে, n1 ইজ এ প্রাইম হতে পারে, n1 ইজ এ প্রাইম হতে পারে, অথবা n1 টা কম্পোজিট হতে পারে। যদি প্রাইম হয়ে যায় তাহলে n ক্যান বি রিটেন অ্যাজ প্রোডাক্ট অফ প্রাইমস হয়ে যাবে, n1 equal to p2 ধরে নেব তখন। যদি কম্পোজিট হয়, যদি প্রাইম না হয় তাহলে কম্পোজিট হবে, মানে 1 হতে পারে না। if n1 is 1 তাহলে দেখতে পাচ্ছিস হচ্ছে 1 বসিয়ে দেবে, n equal to p1, বাট আমি ধরেছিলাম n is not a prime কম্পোজিট, বোঝা গেল। দেয়ারফর হচ্ছে n1 মাস্ট বি কম্পোজিট, যদি n1 প্রাইম না হয় এবং 1 হবে না, দেয়ারফর n1 মাস্ট বি কম্পোজিট। সিন্স n1 কম্পোজিট, দেয়ারফর আগের মতোই n1 এর একটা লিস্ট প্রাইম ডিভাইজার পাবো p2, ওই লিস্ট প্রাইম যেহেতু আমরা বলে ফেলেছি n1 এর লিস্ট প্রাইম ডিভাইজার p2 পাবো, এবং দেয়ারপর n1 ক্যান বি রিটেন অ্যাজ p2 into n2, এবং এই n2 এর মান গ্রেটার দ্যান 1 হবে, কারণ n2 ইকুয়াল টু যদি 1 হয়ে যায় তাহলে n1 ইকুয়াল টু p2 প্রাইম হয়ে যাবে। প্রাইম মনে হয় যেহেতু কম্পোজিট, তাহলে n2 এর মান হচ্ছে গ্রেটার দ্যান 1 হবে। এবার এই if this n2 is prime, then n1 can be written as p2 into another prime হচ্ছে p3. in that case n is the p1 p2 p3 প্রুফ হয়ে যাবে। যদি না হয় তাহলে n2 আবার কম্পোজিট, এরকম চল, দেন n2 কে আবার ডিভাইড করতে পারবো, n2 এর একটা লিস্ট পজিটিভ ডিভাইস থাকবে। কন্টিনিউইং দিস প্রসেস, উই কন্টিনিউ দিস প্রসেস আফটার কেস স্টেপস। আমি এরকম বলতে পারি যে এই ঘটনাগুলো ঘটবে, যে n ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ দিস pk minus 1 nk minus 1. নাও nk বাই আওয়ার কনস্ট্রাকশন, যেভাবে আমি কনস্ট্রাকশন করছি nk minus 1 গ্রেটার দ্যান 1 মাস্ট বি, হ্যাঁ nk minus 1 ইজ গ্রেটার দ্যান 1, এবং এইভাবে যেভাবে কনসিডার করছি তাতে আমি দেখতে পাচ্ছি ওই n1 লেস দ্যান n পাবো, n2 লেস দ্যান n1, n3 লেস দ্যান n2, বা একইবারে যদি লিখি n1 গ্রেটার দ্যান n গ্রেটার দ্যান n1 গ্রেটার দ্যান n2 গ্রেটার দ্যান n3 এন্ড ডট nk minus 1 গ্রেটার দ্যান 1, সব 1 এর থেকে বড় পাবো, 1 হবে না কোনো। তাহলে এইরকম আমি সব পেতে থাকবো কন্টিনিউইং দিস প্রসেস, এই প্রসেসে যদি কন্টিনিউ করি। এবার সিন্স n ইজ এ ফাইনাইট নাম্বার, n তো একটা ফাইনাইট নাম্বার, আফটার সাম স্টেপস এটা শেষ হয়ে যাবে, কোন জায়গায় গিয়ে এটা শেষ হবে, ঠিক আছে। তো দিস প্রসেস মাস্ট বি এন্ড কোনো না কোনো জায়গায়, দ্যাট মিন্স আফটার সার্টেন স্টেপ ওই nk minus 1 মাস্ট বি এ প্রাইম নাম্বার, কোনো না কোনো প্রাইম নাম্বার হবে, বোঝা গেল, কোনো না কোনো প্রাইম নাম্বার হবে। ইন দ্যাট কেস n ক্যান, আমি ধরে নিলাম দিস ইজ pk, ইন দ্যাট কেস দেয়ারফর n ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ প্রোডাক্ট অফ প্রাইমস p1 p2 p3 pk minus 1 into pk। এটা একবারও বলিনি, রিপিট করতে পারে না, p1 equal to p2 হতেই পারে, দুটো সেম প্রাইমের গুণফল, এটা 100 2 into 2 into 5 into 5 রিপিট করেছে, একবারও বলেনি রিপিটেশন আসতে পারে না, একবারও বলেনি আগে পরে আসতে পারে, যে কোনো একটা প্রাইম আগে পরে আসতে পারে। তাহলে দেয়ারফর n ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ প্রোডাক্ট অফ প্রাইমস হয়ে গেল এর পর্যন্ত। এর পরের পার্টটাই দেখাতে বলেছে, কি বলেছে, বলেছে এই যে এক্সপ্রেস হলো এই রিপ্রেজেন্টেশনটা ইউনিক এক্সেপ্ট ফর দ্য অর্ডার অফ দ্য প্রাইম ফ্যাক্টরস। মানে অর্ডার বলতে কি, আগে পরে ইন্টারচেঞ্জ হতে পারে, 2 এর জায়গায় 5, 5 এর জায়গায় 2, বা এটা আগে পরে থাকতে পারে, বাট মানে নাম্বারটা p1 p2 p3 ইনটু pk না লিখে কেউ p2 ইনটু p1 প্লাস ইনটু p3 প্লাস p ইনটু p4 এরকম লিখতে পারে, আগে পরে ইন্টারচেঞ্জ হয়ে যেতে পারে, অর্ডার অফ দ্য প্রাইম ফ্যাক্টরটা ডিপেন্ড করে না।
আমি বলছি না, এই রিপ্রেজেন্টেশনটা ইউনিক নয়। অন্য কতগুলো, ধর 100 কে 2 5 2 4 2 2 5 5 এই চারটে নাম্বার ছাড়া আরো অন্য কতগুলো নাম্বার, সে চারটে হতে পারে, তিনটে হতে পারে, প্রাইম ফ্যাক্টরে গুণফল আকারে লেখা যায়। আমি কন্ট্রাডিকশন দিয়ে প্রুভ করবো। আমি বলবো না, এনটাকে তো এই ফর্মে লেখা গেল, P1 P2 P3 এরকম করে পি কে আকারে লেখা গেল। আমি বলছি না, এন কে না আরো এরকম Q1 Q2 QM, এগুলো হয় Q1, এখানে P1 আর PIs এগুলো হচ্ছে প্রাইমস, এখানে QIs এগুলো প্রাইমস, এগুলো আকারে লেখা গেছে। এখানে কে সংখ্যক প্রাইম, এখানে এম সংখ্যক প্রাইমের গুণফল আকারে লেখা গেছে। আমি এখন দেখাবো এই প্রাইমগুলো না আলাদা কেউ নয়, একই প্রাইম। মানে এই যে দুটো আকারে রিপ্রেজেন্ট করলাম, আলটিমেটলি দেখাবো দিস টু রিপ্রেজেন্টেশন ইউনিক, মানে ইউনিক এক্সেপ্ট দ্য অর্ডার। মানে কি, মেবি P1 সমান Q1 হবে এমন কোনো কথা নেই। দেখাচ্ছি, দেখ যেহেতু এন এর এইগুলো প্রাইমের গুণফল এবং এন এইগুলো প্রাইমের গুণফল, ক্লিয়ারলি P1 ডিভাইডস এন, আমি দেখতেই তো পাচ্ছি P1 টা প্রোডাক্ট অফ P1 P2 Pk, তাহলে P1 ডিভাইডস এন, কোনো প্রশ্ন নেই। আবার এন এর মান এটাও বলেছি, এন এর এটাও লেখা যায়, দেওয়ার পরে আমি বলতে পারি P1 ডিভাইডস Q1 ইন্টু Q2 ইন্টু QM। আচ্ছা, এই P1 টা এই কতগুলো প্রাইম নাম্বারের গুণফলকে ভাগ করে, হ্যাঁ, প্রাইম নাম্বারের গুণফলকে ভাগ করে। শুধু তাই নয়, আমরা একটু আগে প্রমাণ করেছিলাম যে কোন একটা নাম্বার P ডিভাইডস হচ্ছে A1 A2 AN কে ভাগ করে, তাহলে P ডিভাইডস A1 যদি P প্রাইম হয়, P যদি নিজে প্রাইম হয়, P ডিভাইডস, করলাম না একটু আগে থিওরেম একটা, কোথায় গেল, আজকেই তো করলাম নাকি, কোথায় করলাম রে, আজকেই তো করলাম এটা, হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ মানে স্যার। কতগুলো নাম্বারের গুণফলকে একটা করলারির মধ্যে ছিল, P যদি প্রাইম হয় কতগুলো নাম্বারের গুণফলকে ভাগ করে, তাহলে P ওই একটাকে ভাগ করবে। তার মানে কি, this P1 is a prime, P1 divides this product, therefore P1 কোনো না কোনো একটা মাস্ট কোনো না কোনো একটাকে ডিভাইড করবে, আমি বলছি P1 কি Q1 কে ভাগ করবে, জানি না, Q2 কে ভাগ করতে, আমি বলছি P ডিভাইডস QR, where R এর মান কিন্তু 1 থেকে M এর মধ্যে, কোনো না কোনো ব্যাপার, আর এর মান 1 হতে পারে, আর এর মান 2 হতে পারে। এবার দেখ Q1 অলসো প্রাইম, Q1 Q2 QR এগুলো কি অলসো প্রাইম, এবং P1 প্রাইম Q1 প্রাইম, এক P1 ডিভাইড কি দেবে, P1 ইকুয়াল টু R QR সমান হয়ে যাবে, একটা প্রাইম আর একটা প্রাইমকে ভাগ করে, ইট ইজ পসিবল অনলি when প্রাইম দুটো ইকুয়াল। কি ঠিক বললাম তো নাকি? কোন একটা প্রাইম নাম্বার আর একটা প্রাইম নাম্বারকে ভাগ করে, ভেবে দেখ, 7 একটা প্রাইম, 7 আর কোন প্রাইম নাম্বারকে ভাগ, 7 আর একটা প্রাইম আর একটা কোনো প্রাইমকে কি ভাগ করে, অন্য কোনো প্রাইম 7 ছাড়া, 7 ছাড়া অন্য কোনো প্রাইমকে ভাগ করতে পারে না। তুই বলি না 14 কি প্রাইম, 21 কি প্রাইম না, নন প্রাইম নাম্বার অনেককেই ভাগ করতে পারে 7, বাট 7 যদি ডিভাইডস এ প্রাইম নাম্বার, P1 is a prime, P1 divides another prime number QR, therefore P1 must equal to QR। তার মানে আমি এখান থেকে পাবো P1 equal to QR। if P1 equal to QR, যদি P1 equal to যদি QR হয়, দেন ওই দুটো যে কমন ফ্যাক্টর, মানে এইখান থেকে যেহেতু এটাও n এটাও n, তাহলে P1 into P2 into P3 into Pk, this equal to actually Q1 into Q2 into Q3 equal to QM। তো এইখানকার P1 আর এখানে QR সমান, তার মানে আমি এখানে দুই কমন ফ্যাক্টরটা বাদ দিয়ে দিলাম, তাহলে P2 into P3 into Pk, this equal to লেখা যাবে Q1 into Q2 into QR minus 1 QR plus 1 dot QN QM। ওই কমন ফ্যাক্টরটা বাদ দিয়ে দিলাম বোথ সাইড থেকে, তাহলে এটা লেখা যাবে। আবার লক্ষ্য করে দেখ, P2 ডিভাইডস হচ্ছে P2 into P3 into Pk থেকে ভাগ করে, আবার এইটা আর এটা সমান, therefore P2 ডিভাইডস Q1 into Q2 into QR minus 1 QR, ঠিক আছে তো, প্লাস 1 QM। একই কনসেপ্ট অ্যাপ্লাই কর, P2 ডিভাইডস কতগুলো প্রোডাক্ট অফ প্রাইমস, therefore P2 যেহেতু কতগুলো প্রোডাক্ট অফ প্রাইম করে, তাহলে P2
কোনো না কোনো কিউএস হবে ফর সাম ওয়ান ওয়ান লেস দ্যান ইকুয়াল টু কত এস লেস দ্যান ইকুয়াল টু এম বাট এস নট ইকুয়াল টু আর, যেহেতু আরটা বাদ চলে গেছে অলরেডি। ওয়ান থেকে এম এর মধ্যে হবে কিউএস, এটা হচ্ছে মানে এটা পি টুটা ইকুয়াল টু ডিভাইডস হবে, প্রথমে ডিভাইডস বলবো, দেন যেহেতু দুটোই প্রাইম তারপর পি টু ইকুয়াল টু কিউএস হবে ফর সাম এই কন্ডিশনে। পি টু ইকুয়াল যদি কিউএস হয়, বোথ সাইড থেকে এই পি টু এই সাইড থেকে পি টু আর ওই পাশ থেকে কিউএস বাদ দিয়ে দেয়। তাহলে এইরকম ভাবে করতে থাকে, কন্টিনিউয়াস করতে থাকে। তাহলে এই দিককার একটা পি ওয়ান বাদ গেল, ওইদিকে কিউ আর বাদ গেল, এদিককার পি টু বাদ গেল, ওদিকে হচ্ছে মানে একটার সঙ্গে একটার করসপন্ডিং বাদ চলে যাচ্ছে প্রতিটা স্টেপ ওয়াইজ। আচ্ছা এরকম যদি করতে থাকি, যদি এরকম হয়ে যায় কে লেস দ্যান এম, এখানে পি ওয়ান বাদ যাচ্ছে, ওখানে কিউ আর বাদ যাচ্ছে, এখানে পি টু বাদ গেলে ওখানে কিউএস বাদ যাচ্ছে, যদি কে এর মান লেস দ্যান এম হয়, কে আর এম তো ইন্টিজার, আফটার কে স্টেপস, কে সংখ্যক এই সেম প্রসেস করার পর আফটার কে স্টেপস, সেম প্রসেসটা মানে একটা একটা করে বাদ দিচ্ছি বোথ সাইড থেকে, আফটার কে স্টেপস কে সংখ্যার পি ওয়ান থেকে পি কে সব বাদ চলে যাবে লেফট সাইড থেকে, ইফ কে লেস দ্যান এম, if k less than m then after k steps the left hand side কি পড়ে থাকবে, left with only one, সবগুলো বাদ চলে যাবে, p1 p2 p3 pk সবাই বাদ চলে যাবে, দেন 1 পড়ে থাকবে, and right side এ যেহেতু k less than m there, যদি if k less than m যদি ধরে নি, রাইট সাইডে কতগুলো ফ্যাক্টর পড়ে থাকবে, k স্টেপের পর m minus k সংখ্যক q ওয়াইজ পড়ে থাকবে, মানে q ওয়াইজ গুলো পড়ে থাকবে, m minus k সংখ্যক। কি বোঝা গেল? আফটার কে স্টেপস, দেয়ারফর তার মানে একদিকটা 1 আর একদিকটা কতগুলো প্রাইম নাম্বারের গুণফল, কতগুলো m মাইনাস k সংখ্যক, ইট ইজ ইম্পসিবল, কারণ দুটো নাম্বারই সমান ছিল, এই n দুটোই n ছিল, n এর সঙ্গে সমান ছিল, একদিকটা 1 হয়ে গেল আর একদিকটা কতগুলো প্রাইম নাম্বারের গুণফল থাকলো। আচ্ছা কতগুলো প্রাইম নাম্বারের গুণফল কখনো 1 হয় না, বোঝা গেল কি বলতে চাইছি? therefore it is impossible, therefore k less than m হতে পারে না, therefore এটা হতে পারে না, মানে কি হতে পারে, k greater equal to m হবে, তাহলে k এর মান greater equal k less than m ধরলে আমি কন্ট্রাডিকশন পেয়ে যাচ্ছি, তাহলে k greater equal to m পাবো। আবার আমি বলছি যদি k greater than m হয়, k এর মান m এর থেকে বড় হয়, তাহলে দেখবো, তাহলে এখানে p1 p2 এটা pm ইকুয়াল টু এখানে q1 q2 qm pk ইকুয়াল টু k এর মান যেহেতু m এর থেকে বড়, আফটার m স্টেপস এর পর এই দিকের একটা p1 এখানে q1 এখানে p2 এখানে qs বাদ চলে যাচ্ছে, বাদ চলে যেতে যেতে আফটার m সংখ্যক একটার সঙ্গে একটা বাদ চলে যেতে রাইট হ্যান্ড সাইড 1 পড়ে থাকবে, and লেফট হ্যান্ড সাইডে কতগুলো k মাইনাস m সংখ্যক ফ্যাক্টর পড়ে থাকবে, আগের ছিল হচ্ছে m মাইনাস k সংখ্যক কিউ পড়ে থাকতো, এখানে k মাইনাস m সংখ্যক pi's গুলো পড়ে থাকবে, মানে প্রাইম ফ্যাক্টর। তাহলে লেফট হ্যান্ড সাইডে k মাইনাস m সংখ্যক প্রাইম ফ্যাক্টরের গুণফল and রাইট হ্যান্ড সাইড 1 দে আর ইকুয়াল কি করে হতে পারে, ইম্পসিবল, দেয়ারফর এই কেসটাও পসিবল নয়, মানে আমি যদি ধরে নিই দেয়ারফর এটা পসিবল নয়, তারপর কি হবে, k লেস ইকুয়াল টু m হবে। তাহলে একবার বলছি যদি k এর মান লেস দ্যান m হয় এটা পসিবল নয়, তার মানে k গ্রেটার ইকুয়াল টু m হবে, একবার বলছি k যদি গ্রেটার দ্যান m ধরি তাহলে এটা পসিবল নয়, k লেস ইকুয়াল টু m হবে, একবার বলছি k লেস ইকুয়াল টু m, একবার বলছি k গ্রেটার ইকুয়াল টু m, তারপর k ইকুয়াল টু m হবে, তাহলে k ইকুয়াল টু m হবে, তার মানে এই সংখ্যাগুলো প্রাইমের সংখ্যাগুলো সমান, এই k ইকুয়াল টু m সংখ্যক, এবং আমি যেভাবে করলাম p1 ইকুয়াল টু qr, p2 ইকুয়াল টু qs আর p3 ইকুয়াল টু কোনো না কোনো q, তার মানে কি আলটিমেটলি প্রাইমের দেখ p1 টা p2 এর সঙ্গে, p1 টা q1 এর সঙ্গে সমান হলো না, p2 টা q2 এর সঙ্গে সমান হলো না, p2 টা qr আরেক পজিশন, p1 টা q2 p2 টা ওখানে কি s এর পজিশন, তার মানে পজিশন বা অর্ডার মে বি চেঞ্জ বাট দ্য প্রাইম নাম্বারস আর সেম, বুঝা গেল, অর্ডার মে বি চেঞ্জ মানে কি p1 এখানে একটা প্রাইম প্রথমের জায়গায় আরেকটু পরে থাকতে পারে, আগে পরে হতে পারে, বাট দ্য প্রাইমস গুলো সেম, নাম্বার অফ প্রাইমস এবং হচ্ছে প্রাইমস গুলো সেম, মানে সমান হয়ে যাচ্ছে, সমান এবং সংখ্যাটাও সমান, k ইকুয়াল টু m হয়ে গেল। এই বুঝেছিস প্রুফ? বোঝা গেছে রে? ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট থিওরেম, নিশ্চয়ই বুঝতে পারছিস, হ্যাঁ প্রুফ দেখে নিশ্চয়ই বুঝতে পারছিস, আমি অন্যভাবে করালাম, বইয়ে
দ্বিতীয়তে যেটা করা আছে ওই মেথড অফ ইন্ডাকশন, আমি প্রথম পার্টটা যেটা করালাম সেটা হচ্ছে ওই আগের থিওরেমের অ্যাপ্লিকেশন দিয়ে, দ্বিতীয় পার্টটা হচ্ছে তোদের মেথড অফ ইন্ডাকশন, এখানে বইয়ে যা আছে সেটাই করিয়েছি। বোঝা গেল? এটা করে নিতে পারবি তাহলে? এটা খুব ইম্পর্টেন্ট থিওরেম, দেখে বুঝতে পারছি সেটা ইম্পর্টেন্ট থিওরেম, এখানে এগুলো করার দরকার নেই। আচ্ছা এইগুলো তাহলে হয়ে গেল, এখানে যা ছিল। ও আর একটা থিওরেম এখানে বাদ চলে গেল, আর একটা থিওরেম ছিল যে সেটা করে, ইউক্লিড থিওরেম বলে কোনো থিওরেম আছে কিনা দেখতে, ইউক্লিড থিওরেম। হ্যাঁ স্যার আছে। হ্যাঁ হ্যাঁ, পেজ নাম্বার 132, তাই না? এটা বলে নাম্বার অফ প্রাইমস ইজ ইনফাইনাইট, এটাও একটা ইম্পর্টেন্ট থিওরেম, বাট এটা খুব সিম্পল থিওরেম। প্রাইমের সংখ্যা ইনফাইনাইট দেখাতে বলেছে, এটাও একটা ইম্পর্টেন্ট থিওরেম। নাম্বার অফ প্রাইমস মানে প্রাইমের সংখ্যা ইনফাইনাইট দেখাতে। বুঝেছিস? এই প্রবলেমটা করি, দিয়ে তারপরে আবার পরের দিন বলবো থিওরেম। এটাও একটা ইম্পর্টেন্ট, 3.3.8 বলেছে, কি বলেছে? দ্য নাম্বার অফ প্রাইমস ইজ ইনফাইনাইট। এই নাম্বার থিওরি না খুব ইন্টারেস্টিং জিনিস, জানি না তোরা কি বুঝছিস, ভালো লাগছে না খারাপ লাগছে তোরা জানিস। এই প্রুফ গুলো ভালো লাগছে না, মানে মনে হচ্ছে না অঙ্ক করছি, অন্য ধরনের অঙ্ক, এতদিন সব তো যোগ বিয়োগ গুণ ভাগ ক্যালকুলেশন করেছিস, এগুলো বোঝার জিনিস, বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ এগুলো স্যার। বুঝতে, এগুলোই হচ্ছে ম্যাথসের ব্যাপার। তো এই ইন্টিজার তো আমাদের এখানে একটা চ্যাপ্টার রয়েছে না, প্রাইম প্রাইম মানে তোর হচ্ছে নাম্বার থিওরির ওপর যদি বই খুঁজিস এত প্রচুর জিনিস পাওয়া যায়। নাম্বার থিওরির ওপরে এত কিছু রয়েছে, সে পড়ে শেষ করা যায় না, অনেক কিছু আছে। জিনিসগুলো খুব ইন্টারেস্টিং, কারণ খুব সিম্পল জিনিস। আমরা ছোটবেলায় যে নাম্বারগুলো নিয়ে করতাম সেই নাম্বারগুলোর ওপর আমি কাজ করছি, যেগুলো সব থেকে আগে শিখেছিলাম। 1 2 3 4 সবার আগে দেখ, ক্লাস 1-এ ভর্তি হয়েছি, 3 বছর বয়সে শিখে গেছি, সেই জিনিসটা নিয়ে এখন পড়াশোনা করছি, সব বিহালি ওই জন্য আরো ভালো। তাহলে দেখ এখানে বলে যে প্রাইম নাম্বার ইজ ইনফাইনাইট। আমি দেখ কন্ট্রাডিকশন ধরে নিচ্ছি, পসিবল লেট প্রুফ, এই প্রুফ খুব সোজা কিন্তু ইম্পর্টেন্ট প্রুফ। আমি ধরে নিচ্ছি পসিবল লেট এটা প্রাইম, প্রাইম ইজ ফাইনাইট, ঠিক আছে? মানে নাম্বার অফ প্রাইম ইজ ফাইনাইট। আচ্ছা, নাম্বার অফ প্রাইম ইজ ফাইনাইট, ফাইনাইট মানে কি? ফাইনাইট সংখ্যক রয়েছে, কেউ বলতে পারে 100টা রয়েছে, 200টা রয়েছে, 500টা রয়েছে, কিছু একটা সংখ্যা থাকবে, তার একটা নির্দিষ্ট সংখ্যা থাকবে। প্রাইমের সব থেকে ছোট হচ্ছে 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে কত 11, এইরকম পরপর পর আছে। যেহেতু ফাইনাইট, এটা কোনো না কোনো জায়গায় কি এন্ড হয়ে যাবে। আমি ধরে নিচ্ছি পসিবল লেট নাম্বার অফ প্রাইম ইজ ফাইনাইট, আমি দেখাতে হবে ইনফাইনাইট, ই পসিবল লেট নাম্বার অফ প্রাইম ইজ ফাইনাইট। যদি ফাইনাইট হয় তাহলে এই নাম্বারটা কোনো না কোনো জায়গায় গিয়ে শেষ হবে, ফাইনাইট যেহেতু শেষ বললাম। এরকম যে এই যে 1 3 5 7 পর পর, পি ইজ দ্য লাস্ট প্রাইম, পি ইজ দ্য লাস্ট প্রাইম এবং পি ইজ লার্জেস্ট। যেভাবে আমি সিকোয়েন্স কনসিডার শুধু লাস্ট টাইম নয়, পি ইজ লাস্ট এন্ড পি ইজ লার্জেস্ট। যেহেতু বলেছি ফাইনাইট, ফাইনাইট মানে কোনো না কোনো জায়গায় শেষ হতে বাধ্য, এন্ড আছে তার। ইনফাইনাইট হলে এন্ড নেই, ফাইনাইট মানে কোনো না কোনো এন্ড আছে। দ্যাট মিনস কোনো না প্রাইমটা এই কাউন্ট করতে করতে 1 3 5 7 11 এরকম যদি পরপর 13 পরপর কাউন্ট করতে করতে যায়, একটা জায়গায় গিয়ে আমি থেমে যাবো, আর নেই প্রাইম, এই শেষ হয়ে গেল। তাহলে দ্যাট মিনস দেয়ার ইজ এ নাম প্রাইম পি হুইচ ইজ লাস্ট প্রাইম এন্ড হুইচ ইজ লার্জেস্ট প্রাইম, ঠিক আছে? আমি এই গুণফলটা কনসিডার করি, 2 into 3 into 5 into 7 into ডট পি। এই যতগুলো প্রাইম আমি পেয়েছি, যেহেতু ফাইনাইট সংখ্যক প্রাইম বললাম, সব প্রাইমের গুণফল। আচ্ছা, এই প্রাইমের যে গুণফল আমি বার করলাম, দিস মাল্টিপ্লিকেশন ডিভিজিবল বাই অল প্রাইমস। কেন আমি বলছি অল প্রাইমস? কারণ দিস নাম্বার, এই প্রোডাক্টটা, দিস প্রোডাক্ট ইজ ডিভিজিবল বাই 2, ইয়েস, ডিভিজিবল বাই 3, ইয়েস, 5, ইয়েস, 7, ইয়েস,
ডট পি সব প্রাইম দ্বারা বিভাজ্য। কারণ কি, আমি বলেছি তার প্রাইম নেই, তুই বলতে পারিস না পি পি দ্বারা পি এর থেকে বড় যদি একটা প্রাইম থাকে, আমি তো বলেছি না পি এর থেকে বড় প্রাইম নেই, তাহলে 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, মানে 2 3 5 7 এরকম করে যদি এই প্রোডাক্টটা কনসিডার করি, দিস প্রোডাক্ট ডিভিজিবল বাই অল প্রাইমস অ্যাকর্ডিং, কেন অ্যাকর্ডিং টু দ্যাট, এইটা কনসিডারেশন, অ্যাকর্ডিং টু মাই কনসিডারেশন, কারণ আমি ধরে নিয়েছি ইফ পসিবল লেট প্রাইমস ইজ ফাইনাইট নাম্বার অফ প্রাইমস। বোঝা গেল? দিস প্রোডাক্ট ইজ ডিভিজিবল বাই অল প্রাইমস। কেন বলতে পারছি? কারণ আমি বলেছি প্রাইমস ফাইনাইট এবং সব থেকে বড় প্রাইমটা পি, therefore আমি এই we consider the multiplication of all primes number 2 3 2 3 5 7 এরকম করে p সংখ্যক, p সংখ্যক না, লার্জেস্ট প্রাইমটা p, সেই সেই সেইগুলো তোর প্রোডাক্ট নিয়েছি, therefore this product is divisible by all primes। কোনটা? 2 3 5 যতগুলো প্রাইম আছে, সব যতগুলো প্রাইম আছে এই মুহূর্তে আমার আর প্রাইম নেই তো, p is the largest prime, মানে কটাই প্রাইম, ফাইনাইট সংখ্যক, এই প্রোডাক্টটা ডিভিজিবল বাই প্রাইম, ডিভিজিবল বাই অল প্রাইম। আচ্ছা এই প্রোডাক্টটা যদি ডিভিজিবল বাই 2 3 5 7 এই সব যদি ডিভিজিবল হয়, তাহলে আমি এইটা 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু ডট ডট পি, এই গুণফলটার সঙ্গে যদি 1 যোগ করে দিই প্লাস 1, এই গুণফল প্লাস 1 এটা কি 2 দ্বারা বিভাজ্য, ডিভিজিবল বাই 2? না স্যার। হবে না। কারণটা কি? কারণ এই অংশটা 2 দ্বারা বিভাজ্য হয়ে যায়, কারণ এখানে 2 একবারই রয়েছে, 2 দ্বারা বিভাজ্য হয়ে যায়, প্লাস 1 তাহলে তো হাফ চলে যাবে, এই টোটাল অংশটা যদি 2 দ্বারা বিভাজ্য হবে না, কারণ এটা 2 দ্বারা বিভাজ্য হয়ে যাবে, এখানে 1 কে প্লাস 1 আছে, বাই 2 কর, এখানে 2 2 কেটে যাবে, দিস বাই 2 1 বাই 2, তাহলে প্লাস হাফ চলে আসবে, মানে এটা 2 কেটে গিয়ে এটা প্লাস 3 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু পি প্লাস হাফ, মানে ইন্টিজার পাবো না, ওটা যাই হোক এই গুণফলটা একটা ইন্টিজার, প্লাস হাফ আছে, মানে ওই গুণফলটা যেটা হবে সেইটা 0.5 পেয়ে যাবো, তাই নাকি? আচ্ছা এই গুণফলটা, এই গুণফল প্লাস 1 এটা কি 3 দ্বারা বিভাজ্য, ডিভিজিবল? না। না স্যার। 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা ডিভিজিবল? না। না। তাহলে আমি যে প্রোডাক্টটার সঙ্গে 1, প্রোডাক্টটা ডিভিজিবল বাই অল প্রাইমস, প্রোডাক্ট প্লাস 1 করলাম, এটা 2 দ্বারা বিভাজ্য নয়, 3 দ্বারা বিভাজ্য নয়, 5 দ্বারা বিভাজ্য নয়, এরকম করে পি দ্বারাও বিভাজ্য নয়, মানে হচ্ছে দিস প্রোডাক্ট, মানে 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু পি প্লাস 1 মানে দিস প্রোডাক্ট প্লাস 1 ডাজ নট ডিভিজিবল বাই 2 3 5 ডট ডট পি। তার মানে আমার যে অল প্রাইমস, যতগুলো প্রাইম পেয়েছিলাম, সেই প্রাইম ছিল আমার হাতে, সেই প্রাইমগুলো আমি বলেছিলাম পি ইজ দ্য লাস্ট প্রাইম, পি ইজ দ্য লার্জেস্ট প্রাইম, তাহলে যতগুলো আমার হাতে প্রাইম নাম্বার ছিল, সেই কোনো প্রাইম নাম্বার দ্বারা এই নাম্বারটা বিভাজ্য নয়, মানে ডিভিজিবল নয়, মানে দিস প্লাস 1। আচ্ছা তাহলে মানে কি, তাহলে এই নাম্বারটা এই কোনো প্রাইম দ্বারা বিভাজ্য নয়, তা কি হতে পারে এই নাম্বারটা? এই নাম্বারটা হতে পারে নিজে প্রাইম, অথবা হতে পারে কম্পোজিট। যদি ওই দুটো কেস দেখ, মানে এই নাম্বারটা 2 3 5 যতগুলো প্রাইম ফ্যাক্টর আছে, যতগুলো প্রাইম নাম্বার হয়, সেগুলোর কোনোটা দ্বারা বিভাজ্য নয়, তার মানে কি হতে পারে, ওই নাম্বারটা নিজে প্রাইম হয়ে যেতে পারে। তো একটা নাম্বার যদি নিজে প্রাইম হয়ে যায়, তাহলে তার আর কোনো প্রাইম ফ্যাক্টর থাকতে পারে না। 7 এর কি 7 আর 1 ছাড়া আর কোনো, মানে 1 তো হবেই, 1 বাদ দে, আর কোনো প্রাইম ফ্যাক্টর গ্রেটার দ্যান 1 থাকতে পারে না। আর প্রাইম ফ্যাক্টর মানে গ্রেটার দ্যান 1, তাহলে আর কোনো প্রাইম ফ্যাক্টর থাকতে পারে না। তার মানে কি হতে পারে, সেই নাম্বারটা নিজে প্রাইম হয়ে যেতে পারে, অথবা সেই নাম্বারটা কম্পোজিট হতে পারে। আচ্ছা সেই নাম্বারটা যদি নিজে প্রাইম হয়ে যায়, এই নাম্বারটা নিজে যদি প্রাইম হয়ে যায়, তাহলে এই যে 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু ডট পি প্লাস 1, এটা ফার ফার গ্রেটার দ্যান পি, অনেক বড় পি এর থেকে, কারণ যতগুলো প্রাইম হয় তাদের সবার প্রোডাক্ট প্লাস 1 করেছি, তাই না কি? পি এর থেকে অনেক বড়, এবং যদি এটা প্রাইম হয়, তাহলে কি হয়ে গেল, আমি যে বলেছিলাম পি ইজ দ্য লাস্ট বা লার্জেস্ট প্রাইম, সেটাকে কন্ট্রাডিক্ট করে দিচ্ছে। ইফ দ্যাট therefore if this number is a prime number,
then it contradicts the fact that p is the largest prime. কারণ this number is far far greater than p. কারণ হচ্ছে এই প্রোডাক্ট নিয়েছি, p তো আছে, তারও আরো গুণফল আছে, +1 করেছি। তাহলে this is a contradiction that p is the largest prime, কারণ তার থেকেও বড় একটা নাম্বার পেয়ে গেলাম which is prime, if this number is prime. If this not a prime number, then this must be a composite number. তাহলে এটা কম্পোজিট হবে। আচ্ছা, কম্পোজিট হলে অ্যাটলিস্ট একটা প্রাইম ডিভাইজার থাকবে। যদি কম্পোজিট হয় অ্যাটলিস্ট একটা প্রাইম ডিভাইজার থাকবে। বাট আমি দেখতে পাচ্ছি এই নাম্বারটার 2 ডিভাইজার নয়, 3 ডিভাইজার নয়, 5 ডিভাইজার নয়, p ডিভাইজার নয়। তাহলে 2 থেকে 5 পর্যন্ত পরপর পরপর কেউই ডিভাইজার নয়। সরি, 2 থেকে p পর্যন্ত পরপর পরপর নিয়েছি, 2, 3, 5, 7 পরপর নিয়েছি, একদম লার্জেস্ট প্রাইম পর্যন্ত আমরা যেটা ধরেছিলাম p। যদি প্রাইম হয়ে যায় তাহলে প্রমাণ হয়ে যাচ্ছে কি ওটা হচ্ছে p এর থেকে বড় প্রাইম, কারণ আমি যেটা ধরেছিলাম সেটা ভুল। যদি প্রাইম না হয় তাহলে কম্পোজিট হতে পারে। কম্পোজিট হলে তাহলে কি অ্যাটলিস্ট একটা প্রাইম ডিভাইজার থাকবে ওই নাম্বারটা। বাট আমি দেখতে পাচ্ছি ওই নাম্বারটা 2 দ্বারা বিভাজ্য নয়, 3 দ্বারা বিভাজ্য নয়, 5 দ্বারা বিভাজ্য নয়, 7 দ্বারা বিভাজ্য নয়, p দ্বারা পরপর পরপর যতগুলো প্রাইম আমি কনসিডার করেছি সেই নাম্বার সেই প্রাইমগুলো দ্বারা কোনোটা দ্বারা বিভাজ্য নয়, বাট কম্পোজিট। দ্যাট মিনস এই নাম্বারটার আর একটা প্রাইম ডিভাইজার থাকবে, কারণ আমরা অলরেডি থিওরেম পড়ে ফেলেছি যে একটা নাম্বার যদি কম্পোজিট হয় তার অ্যাটলিস্ট একটা প্রাইম ডিভাইজার থাকবে। করে ফেলেছি না? সেটা করেছি। দেয়ারপর এই নাম্বারটা যদি কম্পোজিট হয় তাহলে তার একটা প্রাইম ডিভাইজার থাকবে। বাট আমি দেখতে পাচ্ছি 2 থেকে p পর্যন্ত কোনো প্রাইম নাম্বারই তোর হচ্ছে এই নাম্বারটাকে ভাগ করে না। তার মানে বাট আবার বলছি যে একটা প্রাইম ডিভাইজার থাকবে, দেয়ারপর দেয়ার এক্সিস্ট অ্যানাদার প্রাইম হুইচ ইজ গ্রেটার দ্যান p। কারণ 2 থেকে আরম্ভ করে p পর্যন্ত সব প্রাইমগুলো নিয়েছি, দেয়ারপর দেয়ার এক্সিস্ট অ্যানাদার প্রাইম হুইচ ইজ গ্রেটার দ্যান p হুইচ ডিভাইডস দিস নাম্বার। তার মানে যদি এটা প্রাইম হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি দিস প্রাইম নাম্বার ইজ গ্রেটার ফার ফার গ্রেটার দ্যান p। কন্ট্রাডিকশন। ইফ দিস নট এ প্রাইম দেন দিস ইজ এ কম্পোজিট। ইন দ্যাট কেস ইট হ্যাজ এ ডিভাইজার, prime divisor which is p, prime divisor which is greater than p. Again contradiction. Therefore in both case whatever the number this may be, this number is prime or composite, maybe it has a, আমি কি পাচ্ছি, in both case there exists a number which is greater than p and which is prime. Contradiction. Therefore আমি যেটা ধরেছিলাম number of prime is finite, এটা হতে পারে না, infinite হবে। কি বোঝা গেছে ব্যাপারটা প্রুফ? হ্যাঁ স্যার। ঠিক আছে, এইটা একটা ভালো প্রুফ গেল। এই ব্যাপার, এই জিনিসটা গেল। এরপরে আছে কনগ্রুয়েন্স। এর পরের দিন যা হবে এটাকে শেষ করে দেবো, লিনিয়ার এই ইন্টিজার এটা অঙ্কটুকু যেটুকু হবে ব্যাস, নইলে আর পড়াবো না। কত পড়াবো এই জিনিস, বাকিগুলো পড়াতে হবে। ঠিক আছে, আজকে এইটুকুই থাক। স্যার বলছি মেন এক্সামটা কবে হবে একটু বলতে পারবেন? হ্যাঁ, মেন এক্সামটা কবে হবে? বলা খুব কঠিন কাজ, কারণ হচ্ছে ভোট ডিক্লেয়ার হয়ে গেছে। হ্যাঁ স্যার। এবার এদের থার্ড সেমের পরীক্ষা হচ্ছে মার্চের 22 তারিখ থেকে। হ্যাঁ, মার্চের 22 তারিখ থেকে। এবার মার্চের 22 মানে মার্চ মাসে হবে না। এবার মার্চের ভোট বিভিন্ন জায়গায় মার্চের 27 তারিখ না কত তারিখ থেকে ভোট হচ্ছে, 27 তারিখ স্যার মার্চের।